টাকাটা ভীষণ ইম্পর্টেন্ট জীবনে, ভীষণ ইম্পর্টেন্ট। আমার চ্যানেলে দেখবে আমি রাত্রি 2টোর সময় 3টের সময় গিয়ে দমদম স্টেশন থেকে আমি লোকাল ট্রেন ধরে কখনো রানগুনি গেছি, কখনো শিয়ালদা স্টেশন থেকে ফার্স্ট ট্রেন ধরে আমি লক্ষ্মীকান্তপুর গিয়ে শুধু টাকার জন্য। একটা মেয়ে যখন বাড়ির বাইরে যখন বেরোয়, সে একা যখন ট্রাভেল করে, বিশেষ করে ইন্ডিয়ার বাইরে, তখন সেটা কতটা চ্যালেঞ্জিং সেটা তো বুঝতেই পারছো। মৃত্যু কাকে বলে সেটাকে আমি চোখ থেকে দেখেছি। মানে এমন এমন দিন গেছে, আমি সোমনাথ যেখানে রয়েছে সম্ভবত ইন্দোর রেলওয়ে স্টেশনে, সেখানে প্ল্যাটফর্মে আমি ঘুমিয়েছিলাম। বহু কষ্ট করতে হয়েছে আমাকে 12খানা জ্যোতির্লিঙ্গ করতে গিয়ে, কিন্তু আমি ভেঙে পড়িনি, আমি আজও ভেঙে পড়িনি। আমার পুরো কন্টিনিউয়াস জার্নি একদম চলছে। ট্রেনে উঠবো, রাত্রির অবধি আমাকে পুরো নেমে নেমে ভিডিও করতে হবে। একটা ভালো ভিউর জন্য আমাকে গেটের সামনে দাঁড়াতে হয়। এমনও আমি দেখেছি আমাকে তারা প্ল্যান করেছে গেট থেকে ফেলে দেবে, এমনও লোক। কিন্তু সেখান থেকেও আমি মোটামুটি ঠিক হয়েছে। একটা ট্রেন সামনে থেকে আসে 120 স্পিডে, আমাকে ওই শটটা 1 মিনিটের মধ্যে নিতে হবে, গেটের মধ্যে দাঁড়িয়ে, যে সামনে আসে বন্দে ভারত এক্সপ্রেস দিয়ে ক্যামেরাটা ঘুরিয়ে। কারণ ওটাকে যদি আমি বারবার রিটেক দিই, সেখানে কিন্তু আমার ভিডিওটা হবে না। রাশিয়া এমন একটা জায়গা যেখানে, মানে সারা দুনিয়ার মধ্যে এমন একটা জায়গা যেখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কিচ্ছু চলে না, কোনো কিচ্ছু ওখানে কার্ড চলে না। যদি কোনো ইন্ডিয়ান যায়, যদি মনে করে সে আমার ইন্টারন্যাশনাল লোন, রাশিয়াতে চলবে। যারা নতুন ব্লগ চ্যানেল করতে চাইছে, এক কথায় বলতে কি বলবে তারা? ধারাবাহিকতা এবং ধৈর্য, বাকি সব হয়ে যাবে। আমি একটা জিনিসই বলবো, যারা নতুন, যারা ভিডিও করতে চাইছো, ধারাবাহিকতাটা বজায় রাখবে, কি প্রতিদিন ভিডিও ছাড়বে, এটাই হচ্ছে ইউটিউবের মূল মন্ত্র। প্রথমেই বলি, আমার নাম হচ্ছে রূপা। আমি ভিডিও বানাই কিভাবে কম খরচে বাজেট ট্রাভেলের মধ্যে বাইরে ঘোরা যাবে, আমি সেই ব্যাপারেই ভিডিওটা বানাই। রূপাদি, তোমাকে আমাদের রিপন টক্সে স্বাগত। থ্যাংক ইউ। জীবনে কিছু করার ইচ্ছা থাকলে হয়তো সবকিছু অ্যাচিভ করা সম্ভব। তার আজকে একটি উদাহরণ হচ্ছে রূপা কিশোরী। রূপা কিশোরী ব্লগ যারা দেখেছেন বা যারা দেখছেন, তারা সবাই ওনার ট্রেন জার্নি দেখেন। ওনার শুরুটা কীভাবে হয়েছিল। কোনো এক সময় কোনো একজন রূপা কিশোরীকে ট্রেন থেকে ধাক্কা মেরেও ফেলতে চেয়েছিল। এই শূন্য থেকে 5 লাখ প্লাস সাবস্ক্রাইবারের গল্প বা জার্নিটা আমরা জানবো। আর কেউ যদি ব্লগিং শুরু করে থাকেন, তবে আজকের পডকাস্টটি তার কাছে একটি মাস্টার ক্লাস। তাই চলুন বেশি কথা না বলে আজকে রূপা কিশোরের কাছ থেকেই শুনে নিই তার জার্নির গল্প। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুরু করি। রূপাদি, তোমাকে আমাদের রিপন টক্সে স্বাগত। থ্যাংক ইউ। একজন মেয়ে হিসাবে তোমার এত ঘোরাঘুরি করবে, এত ট্রাভেলিং করবে, এই থিঙ্কিংটা কোথা দিয়ে এলো? প্রথমেই বলি, আমার নাম হচ্ছে রূপা। সোশ্যাল মিডিয়াতে সবাই আমাকে রূপা কিশোরী বলেই জানে। আমি ভিডিও বানাই কিভাবে কম খরচে বাজেট ট্রাভেলের মধ্যে বাইরে ঘোরা যাবে, আমি সেই ব্যাপারেই ভিডিওটা বানাই। আর আমার জীবনে এটা হচ্ছে ফার্স্ট আমার পডকাস্ট। তো সবার প্রথমে তোমাকে অনেক 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 ধন্যবাদ কি তুমি আমাকে ইনভাইট করেছো তোমার এখানে আসার জন্য। আমার ইনভাইট করার একটা কারণ বলবো তোমাকে। তুমি তার আগে আমার এটা যে তুমি বলো যে তোমার এই থিংটা কোথা দিয়ে এলো বেসিক্যালি। আচ্ছা, এই ইউটিউব করার জার্নিটা কিভাবে চিন্তা ভাবনাটা আসে? যখন লকডাউন যখন হয়েছিল তখন সবাই তো বাড়িতে বসেছিল। তো সবাই কি করতো, ইউটিউবে ভিডিও বানাতো, যেটা আমরা দেখেছি একদম। তখন আমার মনে হয়েছিল কি সবাই বানাচ্ছে, আমিও ইউটিউবে ভিডিও বানাই। কিন্তু ওই মেন্টালিটি নিয়ে বানাইনি কি আমাকে ইনকাম করতে হবে বা সাবস্ক্রাইব করতে হবে, আমি সত্যি এগুলো জানতাম না। তারপরে আমিও ভিডিও বানাই। কিরকম ভিডিও, ওই বাড়িতে সবাই থাকতাম, রান্না করতাম, দিয়ে রান্না করে খাওয়া দাওয়া করতাম, ওগুলো আমি ভিডিও বানাতাম। এটা মজার ছলে। তো সেখানে ভিউ আসতো ম্যাক্সিমাম আমার 20টা, ম্যাক্সিমাম ভিউ 20টা। শর্টে না ব্লগে? আমি তখন শর্টেই করতাম আর কি ভিডিওগুলো, ব্লগে করতাম না। ওই ম্যাক্সিমাম 20টা 25টা, এর বেশি আমার যেতই না, মানে জাস্ট করতাম। তারপরে রানু মণ্ডল খুব ট্রেন্ডিং এ ছিল কিন্তু, তারপরে তখন সবাই দেখতাম রানু মণ্ডলের কাছে গিয়ে মানে ভিডিও বানাচ্ছে। তো আমারও মনে হয়েছিল কি না আমিও যাই, যদি আমার ভিডিও যদি ভিউ হয়। কিন্তু তখন আমার ওই মেন্টালিটি হয়নি কি আমি ওটাই আমার প্রফেশন হয়ে যাবে বা কিছু। তখন শখের ছলে পুরোটা চলছে। তখন রানু মণ্ডলের কাছে যাবো, আমাকে লোক চিনবে। তো তারপর রানু মণ্ডলের কাছে গেলাম। আমি ফার্স্ট ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা এখনো আমার চ্যানেলে আছে। ফার্স্ট ভিডিও করেছিলাম যেটা আমার কয়েক লক্ষ ভিউজ গেছে। প্রথম ভিডিও রানু মণ্ডলের সাথে আমার ব্লগ ভিডিও। রানু মণ্ডল চিকেন খেয়ে এটা কি বললো, এটা ছিল আমার মানে থাম্বনেলে। তো ওটাতে অনেক ভিউজ যাওয়ার পরে আমার জীবনের প্রথম ওই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে মনিটাইজ অন করে দিয়েছে। একটা ভিডিও, আচ্ছা, অনলি রানু। এটা আমার বলতে কোনো লজ্জা নেই। রানু মণ্ডলের ভিডিওটা থেকেই আমার ইউটিউব চ্যানেল মনিটাইজ হয়েছে। ওয়াও!
ঠিক আছে, এবার মনিটাইজ অন হওয়া মানে তো আমার তো মাসে মাসে ইনকাম আসবে এরকম তো ব্যাপার না। তো তখনও অতটা সিরিয়াস ছিলাম না। তারপরে এদিক ওদিক টুকটাক টুকটাক এই মানে মহাদেবের শিবলিঙ্গ যেগুলো মন্দিরে আছে ওগুলো তখন আমি ভিডিও করতাম আশেপাশে নাকি? আশেপাশে আমার বাড়ির মন্দিরে ভিডিও করতাম, গান দিয়ে ছাড়তাম, পতাকা আঁকতাম, আমি ব্যাট বল মানে এরকম খেলতাম ভাইয়ের সাথে, এগুলো করে আমি তোমার ছাড়তাম ইউটিউব চ্যানেলে। দেখলাম ভিউ কিছুই আসে, ওই একটা ভিডিওতেই আমার মনিটাইজ অন হয়ে রয়েছে চ্যানেলটা। দিয়ে তারপরে ভাইয়ের সাথে আলোচনা করলাম, ভাই কি করা যায়। ভাই বললো, দিদি একটা কাজ কর, আমাদের ওয়েস্ট বেঙ্গলে লোকাল ট্রেনের ভিডিও কর, যেটা কোনো মহিলা আজ পর্যন্ত লোকাল ট্রেনে কিন্তু এরকম ব্লগ ভিডিও বানায়। বললাম ঠিক আছে তাহলে তাই করি। তারপর লোকাল ট্রেনের টুকটাক ভিডিও করলাম, দেখলাম অতটা ভিউজ আসছে না, তারপরে আসছিল। আসার পরে তোমার মানে আমি সিরিয়াস কখন হয়েছি তোমাকে বলি, যখন তুমি প্রশ্নটা করলে, আমি সিরিয়াস হয়েছিলাম 2024 সালে 17ই জুন। 2024 জুন এখনো মনে আছে। কেন? একদম। আমার একটি বোন আছে, আমার বলতে কোনো লজ্জা নেই, বোনটি হচ্ছে আমার ভাইয়ের গার্লফ্রেন্ড। আচ্ছা, বাড়িতে জানে তো সবাই? সবাই জানে, সবাই জানে, ছোটবেলা থেকেই মানে তারা রিলেশনশিপ রয়েছে। আচ্ছা। তো তার জন্ডিস হয়েছিল, বিলিরুবিন হয়ে গিয়েছিল 19.9, মানে 19.9 মানে সেখানে খুব চাপের ব্যাপার, মানে বেঁচে থাকাটা মানে ইম্পসিবল। তো তাকে আমরা হসপিটালে ভর্তি করে, একটা প্রাইভেট হসপিটালে ভর্তি করলে কত টাকা লাগে সেটা নিশ্চয়ই তোমার আইডিয়া আছে। তো আমাদের যেটা টাকা পয়সা ছিল সবকিছু মিলে আমরা ভর্তি করি। প্রায় 22 দিন হসপিটালে ছিল। যখন তাকে ছুটি করে নিয়ে আসি, অনেক লম্বা বিল হয়েছিল। বিল হওয়ার পরে মানে টাকাটা তো আমাকে দিতে হবে, এর ওর থেকে ধার ফার চেয়ে তারপরে সেই টাকাটা আমরা মিটিয়ে ওকে ফেরত নিয়ে আসি। ভগবানের আশীর্বাদে এখন সে সুস্থ আছে। তখন আমার মনে হয়েছিল কি টাকাটা ভীষণ ইম্পর্টেন্ট জীবনে, ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে আমার চ্যানেলে দেখবে আমি রাত্রি 2টোর সময় 3টের সময় গিয়ে দমদম স্টেশন থেকে আমি লোকাল ট্রেন ধরে কখনো রানগুনি গেছি, কখনো শিয়ালদা স্টেশন থেকে ফার্স্ট ট্রেন ধরে আমি লক্ষ্মীকান্তপুর গিয়েছি, কখনো নামখানা গিয়েছি, কখনো খড়গপুর, কখনো মেদিনীপুর, কখনো কৃষ্ণনগর, শুধু টাকার জন্য। কি না আমার চ্যানেলটা মনিটাইজ রয়েছে, যদি আমি দেখলাম আমার ভিউজ আসছে, বেসিক্যালি ধার দেনাগুলো মেটানোর জন্য, ধার দেনা মেটানোর জন্য, অবশ্যই সেটা তো অবশ্যই। তারপরে যে আমি তো কোনো কাজকর্ম করতাম না, আমাকে কে দেবে কাজ, আজকে একটা চাকরি বাকরি পাওয়া মানে খুব ইম্পসিবল। তো আমি দেখলাম না, ইউটিউব থেকে যখন আমার মনিটাইজ হয়ে গেছে, যখন একবার আমার পেমেন্ট এসছে, তাহলে এটাকেই যদি আমি প্রতিদিন ভিডিওটা দিই, যদি আমি একটা দিতে থাকি তাহলে নিশ্চয়ই আসবে। তখন আমি রাত্রির জেগে মানে ভোরবেলা 3টের সময় আমি একা সেই পরিস্থিতিতে আমি হাওড়া স্টেশনে গেছি। হাওড়া স্টেশনে গিয়ে তোমার কখনো মেদিনীপুরে গেছি, কখনো ভয় লাগলেও কিছু করার নেই, কেন পেটের মধ্যে খিদে ছিল না তখন। কি আমাকে টাকা, আমার বাবা ট্রলারে কাজ করে, আমাদের বালেশ্বরে ট্রলার আছে, তো বাবা সংসারটা চালাতো, যাই হোক, কিন্তু অতটা যে মানে বিশাল কিছু সেরকম না। তোমাকে টার্ন আপ করে হচ্ছে ওই ইকোনমি কন্ডিশনটা, যেখানে টাকার অভাবের জন্য। একদম। তারপরে আমি সেই ভিডিওগুলো লোকাল ট্রেনের ভিডিও করে দেখলাম ভিউজ হয়েছে, কিন্তু ওটাতেও যে খুব একটা বেশি ভিডিওগুলো প্রচুর ভিউজ সেটাও না, সেটাতেও আমি ভেঙে গেছি। মানে আমি প্রচুর স্ট্রাগল করেছি। এটা তো আমি কষ্ট করার পরে যখন ভিউ আসছে না তখন খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হয়, খুব। যেটা যারা ইউটিউব করে তারাই জানে কি এত কষ্ট করার পরে যখন ইউটিউব চ্যানেলে ভিউজ না আসে কতটা কষ্ট হয়। তারপরে কি করব মাথায় কিছুই ঢুকছে না। তা ভাইকে বললাম কি যে কি করা যায়, বলে একটা কাজ করতে পারিস, 12খানা জ্যোতির্লিঙ্গ কর। মহাদেবের 12খানা জ্যোতির্লিঙ্গ কর, যেটা আমাদের হিন্দুদের মধ্যে 12খানা জ্যোতির্লিঙ্গ এই জীবনে করা ভীষণই একটা টাপের ব্যাপার। ডেফিনেটলি। তাই বললাম ঠিক আছে, ভালো আইডিয়া। ওখান থেকে ক্লিক হয় লোকাল ট্রেনের ভিডিও করে অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে। আমার ম্যাক্সিমাম ট্রেন কমপ্লিট করা, ইস্টার্ন রেলওয়ে মানে সাউথ ইস্টার্ন রেলওয়ে যত ট্রেনের ভিডিও রয়েছে লোকাল ট্রেন, ম্যাক্সিমাম ভিডিও আমার করা, কিন্তু সেখানে রিচ আসছে না বলে নতুন কিছু। হ্যাঁ, যে এবার একটু কিছু বাইরে যাই। সেই মুহূর্তে তোমার সাবস্ক্রাইবার কত? তখন কত ছিল, তখন 3-4 হাজার এরকম কিছু ছিল। আমার তো একটু বেশি থাকবে হয়তো, আমার অতটা মনে নেই। হ্যাঁ, আমি ভুলও হতে পারি, আর একটু বেশি হতে পারে। তো তখন আমার মনে হয়েছিল কি এই লোকাল ট্রেনের ভিডিও করে না নিচ্ছে না, পাবলিক নিচ্ছে না, একটু যদি মানে বাইরে যাই তাহলে হয়তো ভিডিওগুলো আরো ভিউজ হবে। তারপরে আমাকে ভাই আইডিয়া দিল কি 12খানা জ্যোতির্লিঙ্গ করালাম, এটা খুব ভালো একটা মানে আইডিয়া। তারপরে সেই প্ল্যানটা 12খানা জ্যোতির্লিঙ্গর প্ল্যানটা করতে আমার প্রায় 7 থেকে 10 দিন লেগেছিল। আর আমি এটা খুব গর্ববোধ করি কি আমি 1 মাসে 12খানা জ্যোতির্লিঙ্গ কমপ্লিট করেছিলাম।
অনলি 1 মান্থ। টাকা টাকা ডেফিনেটলি এখানে একটা বড় প্রশ্ন, টাকা। আমি একজন মানুষকে ভালোবাসি, মানে তাকে আমি কখনো ক্যামেরার সামনে আনতে চাই না। সেই মানুষটা, মানে আমি জীবনে দুটো মানুষকে ভুলবো না। এক হচ্ছে আমার ভাই, যে আমাকে এডিট করা থেকে শুরু করে কোথায় কি স্ট্রাইক খেলে কিভাবে কি করতে হয় না করতে সব শিখিয়েছে। দুই হচ্ছে যেটা ফিনান্সিয়াল, এটা সব থেকে বড় প্রবলেম, সেটা সেই মানুষটা আমাকে সবসময় হেল্প করেছে। ইভেন নাও আজও কন্টিনিউ, আজও সে আমাকে হেল্প করছে টাকা দিয়ে। তাকে আমি কখনো ক্যামেরার সামনে আনতে চাই না। সে আমার ভালোবাসার মানুষ, সে সেখানে আমার পার্সোনালভাবেই থাকে। তো সে তখন আমাকে ফিনান্সিয়ালি সাপোর্ট করে। পুরো প্ল্যান ট্যুরটাই আমি করি, আমি আর ভাই মিলে শিডিউলটা বানাই, বেরিয়ে পড়ি আমার একাই। আমার জীবনের ফার্স্ট টার্নিং পয়েন্ট হচ্ছে 12খানা জ্যোতির্লিঙ্গ টার্নিং। সেগুলো যে ভিউজ হয়েছে বিশাল সেরকম না, যে তুমি বলছো কি 12খানা জ্যোতির্লিঙ্গ ভিডিও করে হয়তো তোমার তাহলে ভিউজ হয়েছে, একদমই না, অতটা ভিউজ হয়নি। কিন্তু তখন আমি মানুষের ফ্রেমে এসেছি, কনফিডেন্সটা দিয়েছে। হ্যাঁ, মানুষ তখন আমাকে চিনেছে। ওই মেয়েটা 12খানা জ্যোতির্লিঙ্গ করেছে 1 মাসে, ওই মেয়েটা করেছে। তখন আমার ইচ্ছে হলো কি না, এইবার আমি কিছু কিছু করি। তারপরে যেটা আমি একা গিয়েছিলাম শ্রীলঙ্কা। আমার ইউটিউব চ্যানেলে এখনো যদি আমার ইনকাম আসে সেটা শ্রীলঙ্কার ভিডিও থেকে, আর আমার সব থেকে বেশি ভিউ গেছে শ্রীলঙ্কার। তোমাকে আমি জর্ডানের কোনো একটা ভিডিওতে দেখি, যেখানে তুমি প্রথম ভিডিওটাতে আমার আসে যে একটা ছেলে একটা মেয়ে ব্লগিং করছে। প্রথম আমি ভিডিওতে ওটা দেখতে পাই, ভালো জিনিস করতেই পারে, একসাথে পার্টনার হতে পারে, বন্ধু হতে পারে। কিন্তু ভিডিওটা আস্তে আস্তে ঠিক মাঝে পথে কোনো এক জায়গায় ছেলেটা বলছে আমি এবার চলে যাচ্ছি, তাই তুমি তোমার ব্লগটা কমপ্লিট করো। আমার না ওখানে টনক নড়ে যে বিষয়টা কী ব্যাপার। তার মানে এই মেয়েটা একা করছে, তাও একজন বাঙালি মেয়ে, তাও জোটের মতো জায়গায় দাঁড়িয়ে। আমরা শকড হয়ে যাই খানিকটা, যে কি করে মানে এত কনফিডেন্স কোথা দিয়ে আসে। দেন তোমাকে আমরা ভাবি যে না, এর সাথে বসতে হবে, জানতে হবে যে কি ব্যাপার। এবার তুমি বলো জর্ডানের মতো জায়গায় একা গেলে এর এক্সপিরিয়েন্সটা বলো, মানে যেখান থেকে আমাদের ভালোবাসা শুরু, মানে ভালো লাগা শুরু। তোমাকে দেখো, আমি ম্যাক্সিমাম ট্রাভেলই সব সোলো ট্রাভেল করি। আমি ভয়কে জয় করে ফেলেছি, আমার কোনো ভয় ডর বলে কিছু হয় না। আচ্ছা, একদম আমার কোনো যে আমি ওখানে যাব আমার ভীষণ ভয় লাগবে, একদমই না। জর্ডানে যেটা এক্সপিরিয়েন্স, জর্ডানে ভীষণ ভালো আমার এক্সপিরিয়েন্স হয়েছে, ভীষণ ভালো আমার এক্সপিরিয়েন্স হয়েছে। কারণ আমার সাথে যে ছেলেটি ছিল সে লন্ডনে থাকে, আমার একজন ভালো বন্ধু। তো তার সাথে আমরা, ওটা তো আমি সোলো করিনি, কিন্তু আমি ইন্ডিয়া থেকে ট্রাভেল করেছি, ও লন্ডন থেকে ট্রাভেল করেছে। দুজন মিলে আমরা জর্ডানে এক হই, তারপরে আমরা দুজন মিলে এক্সপ্লোর করি, তারপর ও চলে যায় আবার ইউকেতে, আমি চলে যাই আবার ইন্ডিয়াতে। কিন্তু এছাড়াও যে আরো যেসব জায়গাগুলো রয়েছে, আমি রাত্রি 2টোর সময় দুবাইতে গিয়েছি, আমি এখানে ওখানে পুরো প্রচুর আমার এক্সপিরিয়েন্সের, মানে প্রচুর। একটা মেয়ে যখন বাড়ির বাইরে যখন বেরোয়, সে একা যখন ট্রাভেল করে, বিশেষ করে ইন্ডিয়ার বাইরে, তখন সেটা কতটা চ্যালেঞ্জিং সেটা তো বুঝতেই পারছো। ভাষার ব্যারিকেডটা তুমি কিভাবে কভার করেছিলে? একে তো গুগল ট্রান্সলেট, এবার যেখানে ইন্টারনেট থাকে না সেখানে ইশারায় আর কি, এটাই হচ্ছে মেন। ইশারাটা আমার মনে হয় কি গুগল যেটা ট্রান্সলেটার আছে তার থেকেও বেশি কাজ করে হচ্ছে ইশারাটা, মানে বোঝানোটা। কেন ওখানে হিন্দি চলে না, যারা অ্যারাবিক তারা ইংরেজিও বোঝে না, রাশিয়ান যারা তারাও ইংরেজি বোঝে না, থাইল্যান্ডে যারা প্রচুর ভাষার সমস্যা হয়, সেখানে হয় তোমাকে গুগল যেটা ট্রান্সলেট, না হলে তোমার ইশারায়। সাফার করতে এই প্রবলেমটার জন্য এতটা হয় না, এখন অভ্যাস হয়ে গেছে, এতটা হয় না। আমরা এবার একটু আবার ভারতে ফিরে আসি। মানে তোমাকে তো আমার ভালো লাগার কথা বলো, আমাদের টিমের, আমার ব্যক্তিগতভাবে তোমাকে ভালো লাগার কারণ হচ্ছে ওই জায়গাটা থাকে। কিন্তু আমরা এটা জানতাম না যে তুমি 12 জ্যোতির্লিঙ্গ দিয়ে তোমার যাত্রা শুরু করো। এর এক্সপিরিয়েন্স শেয়ার করো প্রথম থেকে, মানে তুমি প্ল্যান করলে, যাওয়া শুরু করলে, কারণ প্রথম শুরু করেছো, আগে এইভাবে ট্রাভেলিং করোনি, পুরো জার্নিটা যদি আমাদের একটু কভার করো। 12খানা জ্যোতির্লিঙ্গের ব্যাপারে প্রথমবার কিন্তু, এবং আমি শুনলাম যে তুমি দ্বিতীয়বার অলরেডি শুরু করেছো। হ্যাঁ, দ্বিতীয়বার আমার আর 4টে বাকি রয়েছে, সেটা আমি এই মাসের মধ্যে আমি কমপ্লিট করে ফেলবো। আমরা প্রথমবারটাকে শুনি। হ্যাঁ, প্রথমবারে আমি যখন 12খানা জ্যোতির্লিঙ্গ করি তখন আমার অত সাবস্ক্রাইবার ছিল না। আমি 1 মাসে পুরো কমপ্লিট করেছিলাম, সেরকম ভালো মানে এক্সপিরিয়েন্স বলতে গেলে অনেক বাজে এক্সপিরিয়েন্স হয়েছিল। আমি মানে মৃত্যু কাকে বলে সেটাকেও আমি কাছ থেকে দেখেছিলাম, সেটা দ্বারকাতে একটা জ্যোতির্লিঙ্গ আছে যার নাম হচ্ছে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, ওটা 12খানা ওখানেও মৃত্যু কাকে বলে সেটাকে আমি চোখ থেকে দেখেছি। তুমি শুরু কোথা দিয়ে করেছিলে? শুরু আমি করেছিলাম কলকাতা থেকে বাবাধাম যোশীডি, বাবাধাম থেকে বারাণসী, তারপরে বারাণসী থেকে আমার সম্ভবত মনে হচ্ছে ইন্দোর হয়ে মহাকালেশ্বর, ওমকারেশ্বর, সব ট্রেনে করেছি। তো বহু মানুষ, মানে অনেক খারাপ মানুষের পাল্লাতেও পড়েছি, কিন্তু সেখান থেকে নিজেকে বাঁচিয়ে আর কি ঠিকঠাক করেছি। ক্যাটাবেটা জানো নাকি?
ক্যারাটে ফাইটা যাই না, কিন্তু শিখতাম ছোটবেলায়। আচ্ছা। ওই মানে পাড়ায় এমনি ক্লাস দিয়েছিলাম, ওটা খুব একটা বেশি দিন না, 6-7 মাস করেছিলাম। আচ্ছা। কিন্তু ওগুলো না, কেন এটা তুমি পুরুষ মানুষের সাথে যখন তোমার ফাইটিং হবে তখন তুমি তো পারবে না, এটা মেয়ে মানুষ তো পারে না। কিন্তু আচ্ছা, আরেকটা কথা বলি রিপনদা, যেটা আমার বলা হয়নি, সেটা হচ্ছে আমার জীবনের ফার্স্ট এটা পডকাস্ট। আর আমি এই প্রথম কোনো চ্যানেলের সুযোগ পাচ্ছি কি আমি আমার স্ট্রাগেলটা বলবো। ডেফিনেটলি। হ্যাঁ। কেন আমি কোনোদিন এটা ইউটিউব চ্যানেলও বলিনি, ইউটিউব চ্যানেলে আমি সময় পাইনি আর আমি সুযোগও পাইনি। আমি আমার চ্যানেলে আমার স্ট্রাগলের ব্যাপারে কি বলবো নিজেকে, বলো না, আমার বেশ মজা লাগছে, মানে ভীষণ মানে তোমার আমি ইন্সপায়ারিং স্টোরি। হ্যাঁ, প্রচুর আমি স্ট্রাগল করেছি প্রচুর জীবনে, মানে এমন এমন দিন গেছে আমি সোমনাথ যেখানে রয়েছে সম্ভবত ইন্দোর রেলওয়ে স্টেশন, সেখানে প্ল্যাটফর্মে আমি ঘুমিয়েছিলাম, বহু কষ্ট করতে হয়েছে আমাকে 12খানা জ্যোতির্লিঙ্গ করতে গিয়ে, কিন্তু আমি ভেঙে পড়িনি, আমি আজও ভেঙে পড়িনি, আমার পুরো কন্টিনিউয়াস জার্নি একদম চলছে। তুমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসে বলছিলে, হ্যাঁ, এই ঘটনাটা কি ছিল? হ্যাঁ, এই ঘটনাটা আমি দ্বারকাতে যে হোটেলটা ছিলাম, আমি জাস্ট চেক ইন করেছি, আমার এখনও মনে রয়েছে, চেক ইন করে এবার আমি বাথরুমে ঢুকবো ফ্রেশ হতে। তো যথারীতি আমি বাথরুমে স্নান করেছি, করার পরে যখন আমি বাথরুমের দরজাটা খুলেছি, এটা আমি সেই দিন বলেও ছিলাম দ্বারকাতে, মানে আমার চ্যানেলে যদি কেউ দেখে থাকে ভিডিও, বাথরুমের দরজাটা যখন আমি খুলবো তখন দেখি দরজাটা খুলছে না, তখন আমি বুঝে গেলাম দরজাটা লক হয়ে গেছে। এবার কি মানে হয়তো কোনো কারণে লক হয়েছে, বাইরে থেকে খুলতে হবে, কিন্তু আমার মাথায় এটা কাজ করেনি কখনো দরজা ভেতর থেকে লক হয় না যদি না আমি না লক করি, এটা আমি সত্যি জানি না। তো দরজাটা থেকে লক হয়ে গেছে, খুলছিলাম কিছুতেই খুলছিল না। এবার যখন খুলছিল না আস্তে আস্তে আমার এবার টেনশনটা ভয় বাড়ছিল কিছুতেই, প্রায় মোটামুটি 10 মিনিট আমি চেষ্টা করেছি, খোলেনি। লাস্টে বাথরুম ওই যে প্যান্টটা যে থাকে কোমরটা, ওর ওপরে উঠে একটা ছোট্ট জানলা থাকে, সেই জানলার মধ্যে কাঁচ দেওয়া, এরকম থাক কাঁচ দেওয়া, বাইরে দিয়ে তোমার ওই গ্রিল যে যায় না রডগুলো সেগুলো, ওর ওপরে উঠে তোমার কাঁচগুলোকে আমি নামিয়েছি, কাঁচ নামাতে গিয়ে আমার হাতও কেটে গেছে, দিয়ে আমি মুখটা বেরিয়ে হেল্প মুঝে বাঁচাও কি যে আমি চিল্লিয়েছি আমি নিজেও যাই না। দিয়ে পিছনটা আমি দেখতে পাচ্ছি, কারণ রডটা সরলাতে দেখা যায়, রডটা ওখানে দেখা যাচ্ছে কি পিছনে কোনো কিচ্ছু নেই, যেটা বাড়ি একটা আছে কিন্তু কোনো জানলা নেই, পুরো এরকম দেওয়াল, তো কে শুনবে সেখানে আমাকে। তখন আমি ভেবে নিয়েছিলাম আমি শেষ, আমি আর বাঁচবো না, কেন অলরেডি আর 5-7 মিনিট থাকলেই আমার তো ততক্ষণে মানে কতটা মেহনত করতে হয়েছে, আমি উঠেছি, কত চিল্লিয়েছি, কত চেষ্টা করেছি, আমি ভয় পেয়ে গেছি, প্রচুর ভয়। কি মনে হলো লাস্টে না আমি আরেকবার মানে ট্রাই করতে করতে হঠাৎ দেখে খুলে গেছে, মানে আমি যদি আর ওখানে 5-7 মিনিট থাকতাম তো আমি ওখানে মরেই যেতাম। হ্যাঁ, প্রচুর কাজ করে যায়, তারপরে তো রুমের মধ্যে, তারপরে বাড়িতে ফোন করে এরকম যে আমি এই ব্যাপার এরকম একটা কাজ করেছে, তারপরে অনেক এরকম হয়েছে। স্টেশনেও কত লোক, আমি যখন ট্রেনে দাঁড়াই দেখবো ম্যাক্সিমাম একটু ট্রেনের গেটে দাঁড়িয়ে, আমি যেই সিটগুলো কাটি আমার সিটে বসা হয় না, কেন আমি জানি এটা আমার একটা অফিস টাইপের, আমাকে ট্রেনে উঠবো রাত্রির অবধি আমাকে পুরো নেমে ভিডিও করতে হবে, একটা ভালো ভিউর জন্য আমাকে গেটের সামনে দাঁড়াতে হয়। এমনও আমি দেখেছি আমাকে তারা প্ল্যান করেছে গেট থেকে ফেলে দেবে, এমনও লোক ট্রেনে মদমাতালে প্রচুর ওঠে, এমনও আমি দেখেছি, কিন্তু সেখান থেকেও আমি মোটামুটি ঠিক হয়েছে। একটা ট্রেন সামনে থেকে আসে 120 স্পিডে, এরকম স্পিডে আসছে, বন্দে ভারত 130 স্পিডে, আমাকে ওই শটটা 1 মিনিটের মধ্যে নিতে হবে, গেটের মধ্যে দাঁড়িয়ে, যে সামনে আসে বন্দে ভারত এক্সপ্রেস দিয়ে ক্যামেরাটা ঘুরিয়ে, কারণ ওটাকে যদি আমি বারবার রিটেক দিই সেখানে কিন্তু আমার ভিডিওটা হবে না। ওই এক শটে অত স্পিডে, আমার ট্রেনটাও যাচ্ছে স্পিডে, ওদিকে ওই ট্রেনটাও আসছে স্পিডে। এই কানেকশনটা কি করে হয়, যে কোন ট্রেনটা আসছে বা কোন ট্রেনটা পাস হবে, এটা না বেশ খুব সুন্দরভাবে ডিসক্রাইব করে। এটা বলি, এটা অনেকেই জানে না। এটা হচ্ছে হোয়ার ইজ মাই ট্রেনে, আমার ট্রেনটা সাপোজ ধরো মুঘলসরাই রেলওয়ে স্টেশনে ঢুকলো, ট্রেনটা ঢুকবে, এরপরে স্টেশন বারাণসী, ঠিক আছে, আমার ট্রেনটা মুঘলসরাই স্টেশন থেকে ছাড়ছে, এবার আমাকে উল্টো দিক দিয়ে হোয়ার ইজ মাই ট্রেনে দেখতে হবে বারাণসী টু ডিডি উপাধ্যায়, মানে মুঘলসরাই কোন ট্রেনটা আসছে, আর আমার ট্রেনটা কোন স্টেশন দিয়ে পাস করছে ওটা কোন স্টেশনে আসছে, ডিডি উপাধ্যায় থেকে বারাণসী যাচ্ছে, এবার মাঝখানে অনেক স্টেশন রয়েছে, ওই দিক থেকেও আমাকে দেখতে হবে বারাণসী থেকে কোনটা, আমার স্টেশনটা মেলাতে হবে, এটা কোন যেই স্টেশনের সাথে যে এতটা গ্যাপ রয়েছে, এবার গেটে চলে যাও, ক্যামেরাটা রেডি রাখো, ব্যাস। পুরো টাইমিং এর খেলা, কতটা জীবনের রিস্ক। আমি বহু কষ্ট করেছি রিপনদা, বহু কষ্ট করেছি, এখনো কষ্ট করছি, গেটের সামনে দাঁড়িয়ে থাকি, এখনো প্রচুর ভিডিও যেগুলো বানায় আমার ভিউজ হয় না,
আমার ভিউ হয় না, কিন্তু তবুও কিন্তু আমি হাল ছেড়ে দিইনি। আমি জানি আমি 1000টা ভিডিও যদি করি 999টা ভিডিও আমার ভিউজ আসবে না, কিন্তু 1000টা যে নম্বরটা ভিডিও ওটা তো আমার আসবে, ওটা তো মিলিয়ন দিতে পারে আমাকে। তো 1000টা কমপ্লিট করার জন্য তো আমাকে 999টা জার্নি আমাকে কমপ্লিট করতে হবে। আজকে মানুষ আমাকে এতটা ভালোবাসা দিয়েছে, এতটা তারা আমাকে ভালোবাসে বলে আজকে হয়তো আমার ফেসবুকে প্রায় 7 লক্ষ 8 প্লাস, ফেসবুকে প্রায় 5.5 লাখ প্লাস, ইউটিউবে 5.5 লাখ প্লাস, ইউটিউবে 5.5 লাখ প্লাস। তো মানুষের ভালোবাসা। আমি খুব ডাউন টু আর্থ, ভীষণ। আমি বললাম তো, আমি যখন যেমন তখন তেমন। আমি পুরী থেকে যখন আমি হাওড়াতে এসছি, আমি একদিনে সকালবেলা ধৌলি ধরে পুরী গেছি, সেই দিনই বিকেলবেলাটা আমি আবার রাত্রিরের ট্রেন ধরে পুরী থেকে হাওড়া এসেছি। আমার চ্যানেলে অন রেকর্ড করা রয়েছে, শুধু ট্রেন জার্নিটার জন্য, শুধু ট্রেন জার্নিটার জন্য। আর সেই রাত্রিবেলা আমি যখন বসি ট্রেনে, আমি টয়লেটে যেতে পাইনি। খড়গপুর আসার পর তারপর আমি টয়লেটে গেছি, বাথরুমে। এত ভিড় ছিল ট্রেনে, মানে নিঃশ্বাস নেওয়ার জায়গা, এত ভিড়, খাচাখাচ ভিড়। আবার আমি এমনও ট্রেনে জার্নি করেছি যেটা কলকাতা স্টেশন দীঘার ট্রেন চালু করেছিল, একটা নতুন, ও তো চললো না, প্যাসেঞ্জার হয়নি বলে তুলে দিয়েছে ট্রেনটাকে। ওই ট্রেনে আমি রাত্রি 2:30টার সময় জার্নি করেছি, আমি একা, কোচে কেউ ছিল না, কেউ ছিল না। ওটাও আমার ভিডিও করা রয়েছে। তোমাকে রানু মণ্ডলের পরে কোন ভিডিওটা তোমাকে সব থেকে বেশি এগিয়ে নিয়ে গেছে? এটা তুমি বলে শ্রীলঙ্কা। হ্যাঁ, শ্রীলঙ্কার জার্নিটা কেমন ছিল? শ্রীলঙ্কার প্ল্যানিং, শ্রীলঙ্কার খরচা বা শ্রীলঙ্কার পুরো প্রপার যে প্ল্যানটা, এটা কিভাবে তুমি রেডি করেছিলে? দেখো, খরচা আমাকে বললাম সেই মানুষটি আমাকে পুরো সাপোর্ট করে গেছে পিছন দিক দিয়ে। তো শ্রীলঙ্কার প্ল্যানটা করতে আমার একটু অসুবিধা হয়েছিল, কেন ওটা একটা পুরো বাইরের কান্ট্রি। সেখানে আমাদের ইন্ডিয়াতে হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপস রয়েছে, আমি দেখতে পারবো কোন ট্রেন চলে, কোন ট্রেন কি, এটা আমার সাজাতে ইজি। কিন্তু একটা বাইরের ট্রেনের যখন তুমি সাজাবে শিডিউলটা, সেটা কিন্তু অতটা ইজি নয়। সেটাকে আমি বহু কষ্টে সাজিয়েছি, কোথা থেকে কি ট্রেন চলে। সবটা একাই করো না কেউ গাইড করে? না, আমি পুরোটাই একা, পুরো একা। আমি মানে এখন পুরো ম্যাক্স হয়ে গেছে বেসিক্যালি জার্নির ক্ষেত্রে। পুরো পুরো আমি একদম, মানে এখন কি বলবো, মানে এখন এখান থেকে বলতে পারো যে আমি যদি দিল্লি যাই, আমাকে কোন রুটে গেলে সব থেকে বেশি সুবিধা হবে। একদম ঠিক তো? তুমি শ্রীলঙ্কার জার্নিটা বলো, এবং শ্রীলঙ্কার যে তুমি জায়গাগুলো কভার করেছিলে, আমি কিছু কিছু দেখছিলাম, সেখানে কোনো সমস্যা হচ্ছিল বা ওই জায়গার ফিলিংসটা কেমন ছিল? না, শ্রীলঙ্কাতে আমার কোনো সমস্যা হয়নি। একটা জিনিসে যেটা সমস্যা হয়েছিল সেটা হচ্ছে খাওয়া দাওয়া। আমি টাকা দিয়ে খাবার খেতাম, কিন্তু সেই খাবারটা আমি ফেলে দিতাম, খেতে পারতাম না। আবার যখন খিদে লাগতো, আবার মনে হয় না আবার খাবারটা কিনি, যদি এটা খেতে পারি। ছিল মানে ওদের খাবারটা না একটু অন্য টাইপের, ভাতই ছিল কিন্তু একটু অন্য টাইপের, খাওয়া যাচ্ছিল না। তো সেখানে ম্যাক্সিমাম টাইমে আমি ফল দিয়েই কাটিয়েছি, ফল, তারপরে বিস্কুট, এগুলো দিয়েই কাটিয়েছি। রাবণের রাজার পুরী কেমন লেগেছে? রাবণের ভীষণ ভালো লেগেছে। বাপরে, সে কঠিন এক, মানে উপরে উঠেছিলাম, আরে বাপরে, যেটাকে সিগিরিয়া বলে, জায়গাটার নাম সিগিরিয়া, উঠেছিলাম। ভীষণ ভালো, ভীষণ ভালো। মানে আমি বলবো শ্রীলঙ্কা খুবই সুন্দর একটা জায়গা। আমি যেরকমভাবে এক্সপ্লোর করেছি, ওয়েস্ট বেঙ্গলে কোনো ট্রাভেল ব্লগার আমার মনে হয়নি কি এক্সপ্লোর করেছে এরকমভাবে শ্রীলঙ্কা। আমি ওখানে কোনো প্রাইভেট গাড়ি নিয়ে কোনো কিচ্ছু করিনি। কিভাবে কম খরচে ট্রেনে জার্নি করে, আমার শ্রীলঙ্কা ম্যাক্সিমাম ভিডিও সব ট্রেনে জার্নি। ইনকাম কত? ট্রাভেলিং খরচা উঠে যায়? অবশ্যই ট্রাভেলিং খরচা তো উঠেই যায়। ট্রাভেলিং খরচা উঠে যায়, সাথে কিছুটা থাকে, কিন্তু খুব একটা যে বেশি থাকে সেটা নয়। স্পন্সর কেমন পাও? আমি সেরকম এখনো অবধি, আমি জাস্ট তোমার চ্যানেলে আমি ফার্স্ট এসেছি, প্রচুর আসে, আমাকে প্রচুর মেল করে, কিন্তু আমি এখনো পর্যন্ত স্পন্সর নাও না সেভাবে। কেউ বলতে পারবে না কি আমি টাকা নিয়ে আমি প্রমোশন করেছি বা স্পন্সর করেছি, কেউ বলতে পারবে না। ভবিষ্যতে তো করতে হবে, কারণ দূর জার্নি যেতে গেলে অবশ্যই 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 আমি এটা, তুমি ভালো যদি কিছু রিপ্রেজেন্ট করো অডিয়েন্সকে, তার জন্য দিদি ইকোনমিক লাগে, টাকা লাগে। সেই টাকাটাকে তোমার যদি কভার করতে হয়, তাহলে তোমাকে স্পন্সর নিতে হবে, কারণ একটা খরচা আছে, একটা জার্নি, একটা বিষয় আছে। তুমি ভালো রিপ্রেজেন্ট করতে গেলে ভালো এক্সারসাইজ লাগবে, ভালো এক্সারসাইজের সাথে ভালো এডিটার লাগবে, টোটাল। তো সেই ক্ষেত্রে ইন ফিউচার তুমি নেবে। হ্যাঁ, আজ পর্যন্ত আমি যত জার্নি করেছি, আমি কোনো জার্নি আমি মানে স্পন্সর করে টাকা আমি নিয়ে, বাট অপশন আসে। হ্যাঁ অবশ্যই অপশন প্রচুর আসে, কিন্তু আমি সেটা এখনো আর কি অ্যাকসেপ্ট করছি না। ভবিষ্যতে হয়তো করবো। হ্যাঁ, যারা স্পন্সর ডিল দিদিকে দিতে চান, আগে থেকে নক করুন, ভবিষ্যতে করবো। তোমার যখন জার্নি আমরা দেখি বা তোমার চ্যানেলকে যখন আমরা ফলো করি, তখন দেখতে পাচ্ছি যে তুমি রোজ একটা করে ভিডিও দাও। টু টাফ প্রফেশনাল থেকে, কারণ আমরা কিছু চ্যানেলকে ম্যানেজ করি, তোমাকে বললাম, ইভেন আমাদের নিজেদের চ্যানেল আছে 2-3টে। তো রোজ একটা করে ভিডিও দাও, খুব টাফ। সঙ্গে তুমি শর্ট মোটামুটি 7টা থেকে 8টা দাও অ্যাভারেজলি।
এভারেজ। কি করে পারো? এডিটটা কে করে? পুরো প্রসেসটা কেমন? বাহ, খুব ভালো একটা প্রশ্ন বললে, যেটা আমি নিজেও জানি না। কথাটা হচ্ছে, আমি বাড়ি থেকে যখন বেরোই, হ্যাঁ, কখনো 30 দিনের জন্য বেরিয়ে যাই, হুম কখনো 25 দিনের জন্য বেরোই, কখনো 20 দিনের জন্য বেরোই। হুম এইবার আমি 30 দিনের জন্য যদি বেরোই, আমি চেষ্টা করি কি 30 দিনের জন্য যদি বেরাই, মানে আমার যেন ব্লগ হয় সেখানে 45টা। আচ্ছা, 45টা ব্লগ মানে আমার সেটা হয়ে গেল কত? 45 দিন। দেড় মাসের। 1.5 মাসের পুরো আমার ব্লগটা হয়ে গেল। হুম, হুম। আমি প্রতিদিনের ভিডিও আমি করে সেই দিনই করে এডিট করে আমি সাথে সাথে ছেড়ে দিই। সেই দিনই ছেড়ে দিই। যদি কোনো জায়গায় ওয়াইফাই না থাকে হোটেলে, আমি সেখানে এয়ারটেলে 49 টাকা একটা আনলিমিটেড ডাটা রয়েছে, সেটাকে আমি করে সেটাকে আমি তুমি ছেড়ে দিই। সবকিছু মোবাইলে করো? সব আমি মোবাইলে করি। আমি এখনো পর্যন্ত ক্যামেরাতে কোনো ভিডিও করি মানে না। তুমি কোনো প্রফেশনাল এডিটরকে দিয়ে ভিডিও না বানাও না? না না, আমি কোনো বানাই না। আমি না কাউকে দিয়ে এডিট করাই, না আমি গোপ্রো দিয়ে ভিডিও করি, কিচ্ছু না। আমি খালি মোবাইল দিয়ে। মোবাইলের মডেল নাম্বারটা বলো। আইফোন 15। শুধু একটা ফোন দিয়ে একটা ফোন যা দিয়ে। শুট করবে, কাট কতগুলো নাও একটা ব্লগ বানাতে গিয়ে? আচ্ছা, মানে কাট মানে যেগুলো কতগুলো শর্ট, শর্ট নাও? আমি চেষ্টা করি 1 শটেই নেওয়া। হ্যাঁ, 1 শটেই না, কারণ আমার যে স্টার্টিংটা দেখবে কোনো হ্যাঁ। কাটিং শাটিং নেই। মানে পট পট যে কাট হলে তো বোঝা যায় না যে হ্যাঁ। ওখানে কাট হচ্ছে। কোনো কাটিং নেই, রানিং ভাবে বলেই একদম উঠে পড়ি আমি ট্রেনে। সকালে বেরোলে হ্যাঁ 3-4 ঘন্টার মধ্যে একটা ব্লগ শট হয়ে গেল, বা সারাদিন একটা ব্লগ শট হলো, হ্যাঁ, করে নিলে, আপলোড করে রাতে, এডিট করে রাতে আপলোড করে দিলে। একদম রাতে আপলোড করে দিলাম। যদি দেখি আমার আগের ভিডিওগুলো বাকি আছে, এটা আমি আনলিস্টেড করে রেখে দিই। আর শর্ট শর্টগুলো সেম সাথে সাথে সাথেই। আমি যখন বাইরে বেরোই আমি ঘুমাই হয়তো 3 থেকে 4 ঘন্টা। আমি আজকে তোমার এখানে এসেছি, আমি মোটামুটি 1 মাস ঘুমাইনি ঠিক ভালোভাবে। কোথায় গেছিলে লাস্ট ট্যুর? আমি নেপাল করেছি, নেপাল করে নেপাল সিরিজ করে, তারপরে বারাণসী করে বাবাধাম করে তোমার এখানে, আবার এখান থেকে এর পরের আমার ট্যুর আসবে যে জ্যোতির্লিঙ্গগুলো রয়েছে সেটা, তারপরে হয়তো আমার একটা আবার ফরেন ট্যুর আসছে, সেটা আপাতত থাক এখানেই। লাস্ট 2 বছরের ছুটি কবে নিয়েছো? ছুটি ওই যে বললাম, হয়তো বাড়ি থেকে 30 দিনের জন্য বেরিয়ে যাই, আবার 10 দিন এসে বা 7 দিন এসে বাড়িতে থাকলাম, ব্যাস। মা বাবা বকে না? না মা বাবা বকে না। মা বাবা বকে না কেন? কি, ওই যে বললাম আমাদের তো আর্থিক সমস্যাটা তো রয়েই গেছে, তো সেখানে যদি একটা ইনকাম করতে হয় সেখানে না বকা আর হয় না। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে না, মানে ওই ব্যাপারগুলো থাকে না। ওই ব্যাপারগুলো থাকে না। ইনকাম হোক, হ্যাঁ, সংসারটা চলুক সৎ পথে। ব্যাস। তবে ডেফিনেটলি আমি সৎ পথে কাজ করছি। ডেফিনেটলি, মানে আমাদের কাছে আর কিছু নেই, না, আর কিছু আমাদের কাছে নেই। সম্মানটা আছে, আর একদম। আমরা ফ্যামিলিটাকে ভালো রাখতে পারি, ফ্যামিলিটাকে যার ফলে তুমি ইনকাম করে এনো, সৎ পথে আনো, মা বাবাকে দেখো, ব্যাস। তুমি এখন পর্যন্ত বিদেশে যতগুলো কভার করেছো, সঙ্গে দেশে যতগুলো কভার করেছো, এগুলো না আমার শোনার খুব ইচ্ছা। তার কারণ আমার মনে হয় অনেকেই শুনেছে যারা ঘুরতে ভালোবাসে। অবশ্যই। তার মধ্যে প্রথম আমরা শ্রীলঙ্কা বলেছিলাম তোমার। কেউ যদি শ্রীলঙ্কা যেতে চায়, বা তোমার শ্রীলঙ্কার জার্নিটা কেমন ছিল একদম ডে 1 থেকে, যদি আমাদের একটা ছোট্ট গল্পের আকারে তুমি বলো। দেখো, আমি হচ্ছি কম খরচে ঘোরার পাবলিক, এটা আমি ভিডিওতেও বলি। কিভাবে কম খরচে মানুষ যাবে সেটাই আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরি। লাক্সারি ভাবে তো সবাই ট্যুর করতে পারে, কিন্তু কম খরচে ট্যুর করাটাই হচ্ছে সব। আর মধ্যবিত্ত বাঙালিরা ঘুরতে ভালো। একদম আমরা তো বাজেট টাইট। হ্যাঁ, বাজেট টাইট। তুমি সেইভাবে আমাকে বলো, শ্রীলঙ্কা যেতে গেলে আমাকে কি ভাবে যেতে পারি, আর তুমি কিভাবে ঘুরেছো সেটা। যেটা আমি যেরকম ভাবে ঘুরেছি, আমি সবার প্রথমে তোমার হাওড়া স্টেশন থেকে আমি ট্রেনে করে চলে গেছি চেন্নাই। আচ্ছা, কেন ওই দিকটা শ্রীলঙ্কাটা পড়ছে, কলকাতা থেকে যদি আমি শ্রীলঙ্কা যাই প্রচুর ভাড়া পড়ে যাবে যদি আমি প্লেনে যাও। ঠিক, আমি গেলাম কি এখান থেকে ট্রেনে করে চেন্নাই চলে গেলাম। স্লিপারে নিশ্চয়ই না, ওটা আমি এসিতে গিয়েছিলাম। এবার দেখো, যদি আমার খরচাটা আরেকটু কমাই তাহলে আমি স্লিপারে চলে গেলাম, তাহলে খরচা আরো কমে গেল। আমি 500-600 টাকায় আমি পৌঁছে যাবো। ভিসা কি করে কালেক্ট করলে? ফার্স্ট ভিসা থেকে শুরু। শ্রীলঙ্কাটা ভিসা ফ্রি, তো আমি ওটা আমি অনলাইনেই করে নিয়েছি। ওটা নিয়ে সমস্যা লাগে না? ওটা কোনো সমস্যা নেই। ওটা অনলাইনে যাব, পাসপোর্ট সাবমিট করব, শ্রীলঙ্কার ওয়েবসাইটে গেলে ওটা আরামসে ভিসা দিয়ে দেবে। বাহ, আচ্ছা, ভিসা হয়ে গেল। যদি আমি স্লিপারে যাই 500-600 টাকায় চেন্নাই পৌঁছে গেলাম, কোনো খরচা নেই। যদি আমি আরেকটু পয়সা দিয়ে দিই, থার্ড এসি বা সেকেন্ড এসি হয়ে গেল। সুবিধা যে যা সুবিধা মতন যান। শ্রীলঙ্কায় গিয়ে আমার মনে একটা, চেন্নাইতে গিয়ে আমার মনে একটা দিন স্টে করা ভালো। কেন তোমার যে প্লেনের টাইমটা, এটা তো সাউথ ইস্টার্ন রেলওয়ে দিয়ে যাবে, ট্রেন কোথায় কি লেট হয় বলা যায় না। এটা আমার মনে হয় সাবধান হওয়ার জন্য একটা দিন স্টে করা ভালো। মানে আমি আমার প্লেনের ডেটের একদিন আগে পৌঁছানো, একদম চেন্নাইতে দরকার। দিয়ে পরের দিন আমি চলে গেলাম
চেন্নাই এয়ারপোর্টে, মা যেটা চেন্নাই এয়ারপোর্টে চলে গেলাম, আমি চলে গেলাম কলম্বো, যেটা মেন এয়ারপোর্ট। প্লেনের টিকিট ভাড়া কত ছিল? প্লেনের টিকিট ভাড়া ম্যাক্সিমাম 6,500 টাকা। আচ্ছা, পার হেড? পার হেড। ওকে, বেশ। সেটা 7,000, সেটা কিন্তু এখন আমি জানি না, এখন 7,000ও হতে পারে, 7,500ও হতে পারে, আবার 10,000ও হতে পারে, সেটা ঠিক আছে। 6,500 6,000-এর মধ্যে আরামসে চলে যেতে পারবে চেন্নাই থেকে পুরো একদম কলম্বো। কলম্বো নামলে নেমে ওখানে হোটেল নেবে না, মানে হোটেল মানে কি যেগুলো লাক্সারি হোটেল না, ডরমিটারি যেগুলো আছে, আমি নিয়েছিলাম ডরমিটারি। ওকে, ডরমিটারি নিলে খরচাটা অনেক কমে গেল। আচ্ছা, ভালো সুন্দর ডরমিটারি নিয়েছিলাম। দিয়ে আমি ওখান থেকে চলে গিয়েছিলাম তোমার নানুয়া, অশোক বাটিকা। ওটা কিসে গেছিলে? সব বাই ট্রেনে। বাই ট্রেন, আচ্ছা। হ্যাঁ, অশোক বাটিকা যেখানে তুমি ওখানে ট্রেনের টাইম জানতে না, বা ট্রেনের কোনো অ্যাপস বা একটা অ্যাপস আছে, শ্রীলঙ্কা রেলের একটা নিজস্ব অ্যাপস আছে। আচ্ছা, হ্যাঁ, ওটা আমি শেয়ার করেছি, আমার শ্রীলঙ্কা রেলওয়েজ অ্যাপস বলেই চলে আসবে গুগলে। ওটা দিয়ে আমি ট্রেনগুলো দেখতাম, দিয়ে টিকিটগুলো আমি সব অনলাইনেই কেটেছিলাম। আচ্ছা, ওখানে অনলাইন ফ্যাসিলিটি ভালো? অনলাইন ফ্যাসিলিটি ভীষণ ভালো। এখান থেকে টিকিট কেটে যেতে হবে, যদি মনে করো এখান থেকে টিকিট কাটবে না, ওখানে গিয়ে টিকিট কাটবে, তারও ফ্যাসিলিটি। মানে আমরা ভারতে বসে টিকিট কাটতে পারি? হ্যাঁ, এখানে আমি তো এখান থেকে বসে টিকিটগুলো কেটে গিয়েছিলাম, যাতে আমার জার্নিটা একটু মানে ফ্লেক্সি হয়, স্মুথ হয়। আচ্ছা, হ্যাঁ, সেই জন্য ওখানে যদি মনে হয় যে আমার কিছু টিকিট আছে যেটা আমি অনলাইনে কাটিনি, আমি ওখানে গিয়ে কেটে নিয়েছিলাম। যেমন নানুয়া থেকে এলা, যেটা শ্রীলঙ্কার মেন, যেটা এলা, যেটা 9 আর্চ ব্রিজ যেটাকে বলা হয়, ওটাগুলো আমি সব ট্রেনে গিয়েছিলাম। আচ্ছা, তারপরে অশোক বাটিকা গেছিলে বললে? হ্যাঁ, অশোক বাটিকা, নানুয়া, ওখান থেকে অশোক বাটিকা গেলাম। অশোক বাটিকা নিশ্চয়ই মানে শুনেছো, যেখানে হনুমানজি মাতা সীতা দেবীকে আংটি দেখিয়েছিলেন কি আমি রামের দূত, তো ওই সেই অশোক বাটিকা, ওটা নানুয়াতে রয়েছে। ওখানে গিয়ে কি ফিল করেছিলে? কিছু মানে স্পিরিচুয়ালি কিছু ফিল বা একটা শান্তি? অবশ্যই, ওখানে গিয়ে আমার চোখ থেকে জল বেরিয়ে গিয়েছিল যখন আমি অশোক বাটিকাতে গিয়েছিলাম, কেন ওটাই হচ্ছে সেই জায়গা যেখানে মা সীতাকে রেখেছিলেন, ওখানে অশোক বাটিকা। আর আমি যখন পাসপোর্ট করেছিলাম তখন আমি বেলঘরিয়া থানা থেকে আমার মানে যখন আমাকে কি বলো ওটাকে ভেরিফিকেশন হয়, আমাকে জিজ্ঞাসা করেছিল আপনি পাসপোর্ট করেছেন, আপনি কোথায় যাবেন? কারণ আমার তো বাবা মা ভাইয়ের কেউরই পাসপোর্ট নেই, আপনি কোথায় যাবেন জিজ্ঞাসা করতেই পারে পুলিশ। আমি বলেছিলাম স্যার আমি অশোক বাটিকা যাবো, আমার যাওয়ার খুব ইচ্ছে অশোক বাটিকা। বলে বাহ, অফিসারটা ভীষণই ভালো ছিলেন, আমাকে করে দিল আর কি পাসপোর্টটা। তো আমার জীবনে প্রথম পাসপোর্ট করবো মানে অশোক বাটিকা যাবো জন্য, কিন্তু আমার যাই হোক যাওয়া হয়নি। আমি ফার্স্ট গেলাম তোমার মালয়েশিয়া, ফার্স্ট গিয়েছিলাম। অশোক বাটিকা যাওয়া হয়েছিল সেটা পরে। তো অশোক বাটিকা যখন গেলাম তখন মনে হচ্ছিল এই সেই জায়গা যেখানে মানে আমার বাবা ঠাকুরদার মুখে শুনেছিলাম যে এখানেই রাম সীতা, আজকে দেখো তারা আসতে পারেনি, আমি আসতে পারলাম। তো তখন সেটার জন্য খারাপ ইমোশনাল হয়ে গেছিলাম আমি। তো তারপরে ওখান থেকে তোমার আমি গিয়েছিলাম মাহো বলে একটা জায়গা, একটা রেল বাস চলে শ্রীলঙ্কাতে, ওখান থেকে মাহো গিয়েছিলাম। মাহো থেকে হাবারানা গিয়েছিলাম। হাবারানা অনেকে কি করে প্রাইভেট গাড়ি করে যায়, আমাকে বলি রিপনদা প্রাইভেট গাড়ি করে গেলে কি হেডেক থাকে না, একদম রাজার মতন বসলে তুমি নামিয়ে দিল ব্যাস। কিন্তু আমি তো অত কিছু না, আমি সাধারণ ঘরের একজন মেয়ে, কম খরচে ঘুরি, কোথায় ঘুরে ঘুরে কোথায় কম খরচে পুরো একদম ওগুলো ঠিক আমি বের করে নিই। যে ট্রেনে করে আমি চলে গেছিলাম হাবারানা বলে একটা স্টেশন, তুমি গুগলে সার্চ করবে রাবণের মহলের নিয়ার বাই রেলওয়ে স্টেশন কি, আসবে হাবারানা। তো আমি হাবারানা চলে গেছি। হাবারানা থেকে ওখানে অটো ছিল, অনেক টাকা বলছিল, কিন্তু আমি যাইনি, আমি দাঁড়িয়ে বাসে করে গেছি সিগিরিয়া। আচ্ছা, সিগিরিয়া হচ্ছে সেই জায়গা যেখানে রাবণের মহল আছে। আচ্ছা, তারপরে ওখানে আমি হোটেল নিয়েছি, ওখানে হোটেলে গিয়ে ঘুরেছি। ওখান থেকে তারপরে আমি তোমার গলের দিকটা গিয়েছিলাম, গলটা হচ্ছে ওই দিকটা। ওখানে মানুষজন কেমন, ফ্রেন্ডলি নাকি? শ্রীলঙ্কার মানুষজন ভীষণ ভালো, খুব হেল্পফুল, ভীষণ হেল্পফুল, খুব ভালো, খুব ভালো, ভীষণ ভালো। শ্রীলঙ্কা মানে একটা জিনিসের প্রবলেম হচ্ছে খাওয়া দাওয়ার। ওখানকার মানুষজন ভীষণ হেল্পফুল। ট্রেনে ভিডিও করতে গেলে যেটা আমাদের ইন্ডিয়াতে একটু প্রবলেম হয়, গেটে দাঁড়ালে এই কেন গেটে দাঁড়িয়েছিস, এই ওই হেনা তেনা সরিয়ে দেয়, এই সেই গান বাজে। শ্রীলঙ্কা তো কিচ্ছু না, ওখানে লোক ফোন খুব কম দেখে, আচ্ছা, ভীষণ ফোন খুব কম দেখে। হয়তো অনেক মানুষের কাছে অ্যান্ড্রয়েড ফোনই নেই, যেটা আমাদের ইন্ডিয়াতে ভিডিও করতে গেলে তুমি ট্রেনের কোচের মধ্যে ভিডিও পাশ থেকে গান বাজাচ্ছে, আর গান বাজালে একটা ভয় থাকে ইউটিউবারে কপিরাইট খাওয়া, যেটা সব থেকে আমাদের মানে জিনিস বেশি ভয়। তো ওগুলো শ্রীলঙ্কাতে এগুলো কোনো ব্যাপার না, এগুলো ভীষণ ভীষণ ভালো শ্রীলঙ্কা জায়গাটা। আমি বলবো যারা শ্রীলঙ্কা যেতে চাইছে ট্রেনে ট্রাভেল করো, ভীষণ ভালো। কেমন বাজেট খরচা হতে পারে? ট্রেনে যদি ঘোরে এয়ার ফেয়ার আপ অ্যান্ড ডাউন, যদি চেন্নাই দিয়ে যায়
এখান থেকে স্লিপার খরচা, মানে কলকাতা থেকে আমি বলছি ব্যাক টু ব্যাক, কলকাতা থেকে যদি যায় সে স্লিপারে চেন্নাই বা ওখানে, এখানে 6-6-12, ওখানে 15-16, ওই 30,000-এর মধ্যে আরামসে হয়ে যাবে পার হেড। পার হেড। যদি সে একদম মানে সুন্দরভাবে ঘুরতে যায় 30,000-এর মধ্যে ঘুরতে যাবে। আর আমার মনে হয় কি, মানুষ যদি কোনো জায়গায় যায় না, আমার যেটা মনে হয়, যেটা আমার ট্রাভেল এক্সপিরিয়েন্সে, লোকাল ট্রান্সপোর্ট নিয়ে ঘোরা উচিত। তাহলে আচ্ছা। সেখানকার লোকাল মানুষ, লোকাল Feel পাবে। ভাষা সবকিছু সব বোঝা feel যায়। পাবে। গাড়িতে উঠলে তুমি গাড়িতে বসে গাড়িতে পড়লাম, বসেই বললাম, আমি কাউকে, আমার গাড়িতে না কেউ উঠবে না, কারো রুট বিহেভিয়ার, আমাদের তো বাইরে বেরোলে কত কি দেখা যায়, কেউ খারাপ ভাষায় কথা বলছে, কেউ ভালোভাবে কথা বলছে। মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, মানে ব্যক্তি বা মানুষ হয়ে তুমি আজকে দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছ, কেমন মনে হয় পৃথিবীর মানুষ কেমন? অবশ্যই ভালো পৃথিবীর মানুষ। তোটা কি কঠিন যতটা আমরা দেখতে পাই না, আশেপাশে? একদমই না, একদমই না, এইটা আমার প্রশ্নটা এটাই ছিল। খুবই ইজি। দেখো মেয়েরা আজকাল স্পেসে যাচ্ছে, প্লেন চালাচ্ছে, ঠিক আছে। আমি রাশিয়াতে গিয়েছিলাম, ওখানে দেখি সেই মানে টিটি মেয়েরা, আমাদের ইন্ডিয়ান রেলওয়েজে মেয়েরা ট্রেন চালাচ্ছে, মেয়েরা অনেক ফাস্ট। রাশিয়া যাওয়ার মাথায় ভূতটা কেন চাপলো? রাশিয়া এটা খুব সুন্দর দেশ, ভীষণ সুন্দর দেশ। ইচ্ছা হয়েছে কি রাশিয়া যাব, সেন্ট পিটার্সবার্গ যাব। আচ্ছা। আমার অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল সুইজারল্যান্ড। আচ্ছা। আমার ভিসা হয়ে গিয়েছিল, সুইজারল্যান্ড যাওয়ার কথা। ভিসা কমপ্লিট ছিল? হ্যাঁ, ভিসা আমার হয়ে গেছে, তো সুইজারল্যান্ড আমার যাওয়ার কথা ছিল। তারপরে কি মনে হলো না, আমি রাশিয়াতে যাব। দেখলাম খরচাটা আমার ইউরোপটা একটু বেশি পড়ে যাচ্ছে। আচ্ছা। রাশিয়াটা অতটা পড়ছে না, তাহলে রাশিয়াতেই যাই, কোনো ব্যাপার না। ভিসা কিভাবে কালেক্ট করলে? ভিসা আমি ভিএফএস এ যাই, ওখানে গিয়ে আমি আমার যেটা সেনজেন ভিসা যেটা, সেটা ওখানে আমার ব্যাংক স্টেটমেন্ট দিতে হয় 3 মাসের, তারপরে কোম্পানি থেকে একটা তোমার এনওসি লাগে, আর 3 বছরের আইটিআর দিলে আরামসে ভিসা হয়ে যায়। মেন হচ্ছে তোমার যেটা ভিসা করতে মেন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ব্যাংক ব্যালেন্স। এটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। ব্যাংক ব্যালেন্সটা ঠিকঠাক রাখতে হবে, ট্রানজাকশন যেন ঠিকঠাক থাকে, তাহলে ভিসা ইজি হয়ে যাবে। মানে তুমি এই দেশে ফিরে আসো বেসিক্যালি, মানে তোমার টাকা পয়সা লেনদেন আছে, অবশ্যই। যদি এইটা আর কি দেখতে চাই। আমি যদি বিয়ে করি, যদি ম্যারেজ সার্টিফিকেট থাকে সেটাকেও দিতে হবে। তোমার যদি কোনো, আমি যেমন যেটা দিয়েছিলাম ওটাকে কি বলে, আরে ফিক্সড ডিপোজিট। হ্যাঁ, ফিক্সড ডিপোজিট। মানে আমি টাকাটা নিয়ে আসবো বেসিক্যালি। আমি যখন ইউকে যাই, ইউকে যাওয়ার আগে প্রথমবার যখন ভিসা আমি অ্যাপ্লাই করি, আমাকে তখন বলা হয়েছিল তোমাকে বেসিক্যালি একটাই ব্যাপার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে তোমাকে এখানে দেখাতে হবে তুমি আবার ফিরে আসবে। এইটা মেইন ব্যাপার। মানে আমাকে সে বলে দিয়েছে তুমি এটা দেখে নেবে। আমি আমার ম্যারেজ সার্টিফিকেট দেখাতে হয়েছে, আমাকে সেম বাড়ির দলিলও আমি নিয়ে গেছিলাম, দেখেনি, তো ওভারঅল ভিসা পাওয়া গেল রাশিয়া। তারপরে না, রাশিয়াতে এত কিছু ম্যান্ডেটরি না। আচ্ছা। রাশিয়ার ভিসাটা, আমি রাশিয়ার ভিসার জন্য ভিএফএস এ যেতে হয় না। তবে রাশিয়ার ভিসাটা আমি বাড়িতে বসে অনলাইনেই করেছিলাম। কিভাবে? অনলাইন ওয়েবসাইটে গিয়ে। না, ফ্রি না, 5,000 কত টাকা লেগেছিল। আচ্ছা, মানে ওখানে ভেরিফাই কিছু করেনি? না, যা হবে অনলাইনে, যা হবে অনলাইনে। রাশিয়ার ভিসা খুব ইজি পেয়ে গেছে। আচ্ছা, তারপরে কিন্তু যদি কেউ সেনজেন ইউরোপের ভিসা করে সেক্ষেত্রে তো এগুলো দেখাতে হয়। ইউরোপ থেকে ইউরোপ চাপ রয়েছে, প্রচুর চাপ। রাশিয়া তুমি ভিসা পেলে অনলাইনে? ভিসা আমি অনলাইনে পেয়ে গেছি, সুন্দর। দিয়ে আমি টিকিট কেটে নিলাম একদম মস্কো, তোমার কলকাতা টু মস্কো কেটে নিয়েছি আমি। কত পড়লো? আমার টিকিটে পড়েছে, যেহেতু আমি একটা মানে ওয়ার্ল্ডের একদম নাম্বার 1 বেস্ট এয়ারলাইন্সে কেটেছিলাম, কাতার এয়ারলাইন্স, সেই জন্য আমার ভাড়াটা একটু বেশি পড়ে গেছিল। আমার 65,000 পড়েছিল যাতায়াত, 65,000। তো কলকাতা থেকে আমার ছিল দিল্লি, সেটা ইন্ডিগোতে। তারপরে দিল্লি থেকে ছিল আমার দোহা টু সেরেমেটিভিও, মানে মস্কো, আবার সেম মস্কো টু দোহা টু দিল্লি, দেন দিল্লি টু কলকাতা। আমার এরকম ছিল। দেখলাম কলকাতা থেকে একটা কাতার এয়ারলাইন্স চলে, ওটাতে যদি আমি ডাইরেক্ট কাটতাম ভাড়াটা বেশি। আচ্ছা, 95 দেখাচ্ছিল। আমার দরকার নেই, আমি দিল্লি থেকে বেরিয়ে যাই। আমার বেশি ব্লগ বেরোবে। হ্যাঁ, আমার বেশি ব্লগ হবে, যত জার্নি হবে। এটাই তো আমার তো একটাই মোটিভ, কি যত বেশি জার্নি হবে তত আমার ব্লগ হবে, তত ইনকাম হবে। তারপরে রাশিয়াতে গেলাম। রাশিয়াতে যদি তোমরা কেউ রাশিয়াতে যেতে চাও, একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ইমিগ্রেশন, যেটা প্রচুর প্রবলেম হয়েছে রাশিয়া যেতে গেলে। আমি জানি কি, দিল্লি থেকে বেরিয়ে গেলাম মানে ইমিগ্রেশনে আমাকে কোথায় প্রবলেম করবে, আমি মস্কোতে ঢুকছি, তাদের দেশে আমি এন্ট্রি করব, তারা আমাকে দেবে কিনা সেখানে প্রবলেম একদম। কিন্তু আমাদের ইন্ডিয়াতে দিল্লি ইমিগ্রেশনে প্রচুর প্রবলেম করেছে। কেন যাবেন এই যুদ্ধের টাইমে? আরে ভাই, আমি যাব, আমি ট্রাভেল করতে যাচ্ছি, আমি কি যাবো না তার মানে যুদ্ধ হলে? তো তারপরে বলছে কি হোটেল বুকিং দেখি, হ্যাঁ না দেখি, সব কিছু দেখলো। আর এটা বলছিল মানে কোনো ইমিগ্রেশন অফিসার নয়, যারা টিকিট দিচ্ছিল, গ্রাউন্ড অপারেশন যারা করছিল তারা,
মানে এই কাতার এয়ারলাইন্সে যারা টিকিট হুম। দিচ্ছিল তারা জিজ্ঞাসা করছিল। আচ্ছা। বাবা তোমাকে এত প্রশ্ন, মানে তো আমি তো উত্তর দিতে বাধ্য নেই, আমাকে যদি আজকে ইমিগ্রেশন অফিসার বলে আমি তাকে দিতাম। হুম। তো সেখানে যাই হোক হলো, কিন্তু যখন দিল্লি থেকে ইমিগ্রেশন করলাম কিচ্ছু বলেনি ইমিগ্রেশন অফিসার, একদম দিল স্ট্যাম্প মারলো, বেরিয়ে গেল আউট, ব্যাস। দিয়ে দোহাতে তোমার গেলাম। ইমিগ্রেশন দিল্লিতে হয়েছিল? হ্যাঁ, দিল্লি থেকে আমি বেরিয়েছি। হুম, দিয়ে আমি গেলাম দোহাতে। হুম। দোহা হচ্ছে তোমার সারা পৃথিবীর মধ্যে বেস্ট এয়ারপোর্টের মধ্যে বেস্ট একটা। এয়ারপোর্ট, দারুণ এখন feelings। নাম্বার 1, আগে সিঙ্গাপুর ছিল, এখন করে দিয়েছে দোহা। দারুণ ফিলিংস, দারুণ। আর নাম্বার 1 এয়ারলাইন্স হচ্ছে কাতার। হুম, হুম। তো দোহাতে গেলাম, ওখানে আমার লে ওভার ছিল। হুম। তারপর দোহা থেকে আমি চলে যাই মস্কো। আচ্ছা। মস্কোতে যখন আমি ঢুকলাম, অনেকে যেটা বলে রাশিয়া যেতে গেলে প্রচুর ইউটিউবারও আছে যারা বলে কিনা প্রবলেম করেছে, হুম। কিন্তু আমি বলছি আমাকে কোনো প্রবলেম করেনি। আচ্ছা। আমি ঢুকলাম, আমি পাসপোর্ট দিলাম, ভিসা দিলাম, একটা আমাকে কার্ড দিয়েছে, সম্ভবত ওটা মাইগ্রেশন এরকম কিছু একটা কার্ড হবে, ওটা আমাকে দিয়েছে, ওটা দিয়ে আমি বাইরে বেরিয়ে গেছি। আচ্ছা। যেটা মেন প্রবলেম হয়েছে রাশিয়াতে গিয়ে ভাষাটা পরে বলি। আমি যখন এয়ারপোর্ট থেকে বাইরে বেরোই, এবার আমার হোটেলটা ছিল ইসমাইলোভো, মানে ওখান থেকে প্রায় 16-17 কিলোমিটার এরকম রাস্তা হবে। এবার আমি এয়ারপোর্ট থেকে বেরিয়ে তো গাড়ি করে যাব, আমি তো অন্য কিছু করে যাব না, গাড়ি করে যাব। এবার ওখান থেকে আমি সিম কার্ড খোঁজার চেষ্টা করেছি, সিম কার্ড পাইনি, এয়ারপোর্টে পাইনি। রাশিয়া এমন একটা জায়গা যেখানে, মানে সারা দুনিয়ার মধ্যে এমন একটা জায়গা যেখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কিচ্ছু চলে না। যদি কেউ ইন্টারন্যাশনাল, আমার তো সব ইন্টারন্যাশনাল অন রয়েছে, কোনো কিচ্ছু ওখানে কার্ড চলে না। তবে আমি প্রায় 60,000 রুবেল নিয়ে গিয়েছিলাম আমি, মানে ক্যাশ আর কি। ওখানে কোনো কার্ড চলে না, তবে ট্রানজাকশন ক্যাশে, বা ওখান থেকে একটা কার্ড নিতে হবে, যেটাকে রিচার্জ করতে হবে টাকা দিয়ে তোমাকে। কোনো কার্ড, যদি কোনো ইন্ডিয়ান যায়, যদি মনে করে সে আমার ইন্টারন্যাশনাল লোন, রাশিয়াতে চলবে না। আমাকে এখান থেকে টাকা ট্রান্সফার, মানে টাকা ট্রানজাকশন করে নিয়ে যেতে হবে। হ্যাঁ, এখান থেকে ক্যাশ টাকা নিয়ে যেতে হবে, সব থেকে বেস্ট। আমি তাই করেছিলাম। তো আমি রাশিয়াতে নামি, তো টাকা তো আমার কাছে ছিল। এবার ওখানে যে সিম কার্ড নেবো, সিম কার্ড নিলেই তো আমি ফোনে নিয়ে অনলাইনে বুকিংটা করবো, রাশিয়া যে গাড়ি অ্যাপস রয়েছে, দেখলাম পেলাম না, সিম কার্ড পাইনি। আমি যখন বাইরে বেরোলাম, বাইরে বেরিয়ে একে ওকে বললাম, কেউ ভাষা বুঝলো না। রাশিয়া এমন একটা জায়গা যেখানে ইংলিশ চলে না, শুধু রাশিয়া, কেউ বলে মানে বোঝেই না কেউ, ওদের ল্যাঙ্গুয়েজ, রাশিয়ান ভাষা বোঝা মানে আমাদের পক্ষে সম্ভব না। দিয়ে বাইরে বেরোলাম, বাসওয়ালাকে বললাম, কেউ বুঝলো না, একটা বাসে আমি উঠে পড়েছি। এবার এটা তো আমাদের ইন্ডিয়ার মতন না, উঠলাম, কন্ট্রাক্টর আসলো, টিকিট কাটলো, ওরকম ব্যাপার না। ওখানে একটা বিদেশের সিস্টেম কি, একটা কার্ড থাকে, সেটাকে ট্যাপ করে তারপরে উঠতে হয়। তো আমার কাছে কিছুই নেই, ফাইন হলে আমার লম্বা ফাইন হয়ে যেত, যাই হোক করেনি ফাইন, আমি উঠে গেছি বাসের মধ্যে। কিন্তু ওই যে বাসের ড্রাইভারটা ছিল বহুত হেল্পফুল ছিল, সে আমাকে মানে মোবাইলে তার ভাষায় বলছে যে কোথায় যাবে, আমি বুঝতে পারছি, আমি ইংলিশে বলছিলাম, কারণ আমার কাছে তো গুগল ইন্টারনেট তো নেই না, আমি বলবো যে। যথারীতি দেখলাম সেটা মেট্রো স্টেশনে নামিয়ে দিল, বলে এখান থেকে। এবার মেট্রোর ওখানে ভিতরে ঢুকলাম, ঢুকে আমি যে টিকিট কাটবো, আমি যে বলবো আমি ইসমাইলোভো হোটেলে যাব, তার নিয়ার বাই মেট্রো স্টেশনটা কি, সেটা যে আমি বলবো সেটা আমি বলতে পারছি না, প্রচুর অসুবিধা হয়েছিল। তারপরে আবার বাইরে বেরিয়ে আসি, দিয়ে একটা ট্যাক্সিওয়ালাকে বলি ইসমাইলোভো, সেটাই খালি বুঝতে পেরেছে, বলো ওকে 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 ওকে। এবার টাকাটা কিন্তু ইংরেজিতে বলছে 6,000 রুবেল। আমি তখন বাঙালি মেয়ে ভাই, আমি বার্গেনিং এ পুরো মাস্টার। আমি বলেছি কি 6,000 রুবেল কিন্তু আমি দেবো না, 4,000 রুবেল দেবো, তুমি যাবে? ওই 4,000 রুবেল। বলছি ওকে, বসলাম, একদম হোটেলে আমাকে নামিয়ে দিল। নেমে সাথে সাথে আমি হোটেলের ওয়াইফাই নিয়ে ম্যাট্রিক্স দিয়ে সিম কার্ড নামাই, সিম নামিয়ে পরের যে জার্নিগুলো সেগুলো আমি ফোনে সব বুকিং করি। খুব টাফ হয়েছিল। রাশিয়া ভাষার জন্য প্রচুর টাফ, যদি কেউ রাশিয়া যেতে চায়, কার্ড কিন্তু একদম চলে না। এখান থেকে সব থেকে বেস্ট হচ্ছে ক্যাশ নিয়ে যাওয়া। রাশিয়ার খুব ফেমাস জিনিস আছে, হ্যাঁ কি? সেটা হচ্ছে রাশিয়ান গার্লস। আচ্ছা, সত্যি রাশিয়ান গার্লস খুব সুন্দর, মানে খুব সুন্দরী, নাকি একটু আলাদাই ভাবে রিপ্রেজেন্ট হয়? না না, সত্যি ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, আর কথাবার্তাও ভীষণ সুন্দর। আমি তো অনেকের সাথে কথা বলেছি, ভীষণ সুন্দর, মানে ওরা না যারা টুরিস্ট, বোঝাই যায় না আমরা গেলে যে বাইরে থেকে এসছে, ভীষণ হেল্পফুল। তুমি কিছু আগে কথা বলার আগে বলছিলে যখন শ্রীলঙ্কায় ছিলে, যে মিউজিকে কপিরাইট একটা খুব চাপের ব্যাপার। কিসের? মিউজিকে কপিরাইট চলে আসে, যদি আশপাশে গান চলে। হ্যাঁ 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 হ্যাঁ। চ্যানেলে এরকম কোনো সমস্যা হয়েছে যে কপিরাইট স্ট্রাইক এসেছে? আজ পর্যন্ত না না, ওটা নিয়ে কোনো চাপ নিতে হয় না? না না। একবার এসেছিল আমার তোমার কমিউনিটি গাইডলাইন্সের বাইরে, যেটা ওই ট্রেন থেকে কেউ ঝুঁকেছিল, ওটা শ্রীলঙ্কাতেই আমার হয়েছে। আচ্ছা, মানে আমি ঝুঁকেছিলাম ট্রেন থেকে, তো আমি একটা ভাইকে বলেছিলাম কি আমাকে একটু ভিডিও করে দাও। ওরা শ্রীলঙ্কাতে মেন কি জানো তো, ট্রেন ফেমাস, সব ট্রেনের মধ্যে ঝোলে ভিডিও করে। আচ্ছা, ওটাই।
তো আমি ঝুঁকেছিলাম, দিয়ে আমাকে জানলা দিয়ে ভিডিও করেছিল, ওটা আমি জাস্ট করার মধ্যে লাল হয়ে গেছে, ওটা সবুজ হয় না মনিটাইজ হলে, ওটা লাল হয়ে গেছিল কমিউনিটি গাইডলাইন্স এর বাইরে, ওটা আমার একটা প্রবলেম হয়েছিল। আচ্ছা, এমনি কোনো সমস্যা এমনি না। বেসিক্যালি না, তুমি যেহেতু copyright এডিটটা এর খুব একটা বেশি চাপ নাও না, যে তুমি বেশি দাও, raw বেশি, মানে হ্যাঁ। তোমার চ্যানেলের নাম আমার মনে হয় রূপা কিশোরী ব্লগার থেকে রূপা কিশোরী আনফিল্টার দিলে বেশি ভালো হয়, কারণ তুমি এত বেশি দাও। আমার কোনো এডিট, যার ফলে মিউজিক বেশি থাকে না। মিউজিক কিছু নেই, একদম ভিডিও করো ছাড়ো। কত ইনকাম হয় মোটামুটি দু জায়গা থেকে, মানে ইনস্টাগ্রাম ফেসবুকে তোমার 7 লাখ আর এখানে 5 লাখ, মোটামুটি আইডিয়া, যারা কাজ করছে তারা হয়তো একটু মোটিভেট হবে। দেখো আমি বলছি, যেটা আমার মনে হয় ফেসবুকের থেকে ইউটিউবে ইনকামটা বেশি। ঠিক। আমার ইউটিউবে তোমার সাবস্ক্রাইব কম, আচ্ছা, কিন্তু ফেসবুকে বেশি, ইউটিউবের থেকে বেশি, কিন্তু ইনকামটা বেশি হয় ইউটিউবে। আচ্ছা। তো ইউটিউবে বেশি হয় মোটামুটি আমার, ধরে নাও আমি যদি এখান থেকে দুবাই আপ ডাউন করি, যে ভাড়াটা যদি আমি দুবাই আপ ডাউন করলাম, যে খরচাটা আমার হলো, সাপোজ দুবাই আপ ডাউন করলাম, আমি এমিরেটসে গেলাম, আসলাম, একটা ভালো হোটেলে থাকলাম, যে খরচাটা আর কি হবে 60-70 হাজার, যে খরচাটা হবে, ওই দুবাই ট্যুরটা করে কিন্তু আমার উঠে যায়, প্লাস থাকে। আচ্ছা, এটা শুধু অ্যাডসেন্সের টাকা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা শুধু অ্যাডসেন্সের টাকা। হ্যাঁ, এইবার এটা তো রইলো, এবার সাথে তোমার ফেসবুকটাও রয়েছে, ওখান থেকেও আমার কিছু আসে, তবে যেটা ইউটিউবে যতটা দেয় সেটা ফেসবুকে অতটা দেয় না। ফেসবুক কিসে বেশি দেয়? রিলে বেশি দেয় না ছবিতে বেশি দেয়? ব্লগে বেশি দেয়। হ্যাঁ, ব্লগে বেশি দেয়, বড় বড় ব্লগগুলোতে। হ্যাঁ হ্যাঁ, বড় ব্লগগুলোতে বেশি দেয়। যারা নতুন ব্লগ চ্যানেল করতে চাইছে, হ্যাঁ, তাদের তুমি একদম যদি এক কথায় বলতে কি বলবে তাকে? এক কথা বলতে গেলে ট্রাভেল ব্লগ করতে চাইছে, ধারাবাহিকতা এবং ধৈর্য। আচ্ছা, ব্যাস এটাই বলবো, ধারাবাহিকতা এবং ধৈর্য, বাকি সব হয়ে যাবে। বাকি সব হয়ে যাবে, ধৈর্য করতে হবে। মানে 20টা ভিউ এলেও ডিমোটিভ হওয়ার দরকার নেই। আমার তো 20টা এসছে তো। আবার যেমন মিলিয়ন এলে, হ্যাঁ, আবার বিশাল কিছু আনন্দ পাওয়ার কিছু নেই। তোমার দুবাইয়ের ঘটনা বলছিলাম, যে দুবাই কেমন কাটলো? দুবাইতে কেমন, মানে তুমি জার্নিটা কিভাবে শুরু করলে, কিভাবে শেষ করলে? দুবাই আমি এখান থেকে গিয়েছিলাম বম্বে থেকে আবুধাবি থেকে বাসে করে আমি একদম তোমার মেট্রো স্টেশন গিয়েছিলাম, মেট্রো থেকে তারপরে গিয়ে ওই যেটা রয়েছে ইন্স্যুরেন্স, যেখানে আমার হোটেলটার কি ছিল ওখানে গিয়েছিলাম। দুবাই খুব সুন্দর একটা জায়গা। দুবাই মানে আমি রাত্রিবেলা যখন আমি পৌঁছোই যখন হোটেলে, তখন বোধহয় 1টা বাজে রাত্রি। দুবাই খুব সেফ কান্ট্রি। আচ্ছা, হ্যাঁ, ভীষণ সেফ, একটা বিলাসবহুল জায়গা, মানুষের ঘোরার। আমরা যখন বিদেশ ঘুরবো মানে সব নাম্বার, মানে 10টা কান্ট্রির মধ্যে দুবাইটা থাকেই, যে দুবাই যাবো একবার। দুবাই ঘুরেছি, ভীষণই ভালো লেগেছে। ব্রুজ খলিফা, ওখানকার মানুষজন এর সাথে অতটা আমি কানেক্ট হতে পারিনি, ল্যাঙ্গুয়েজ ব্যারিকেড। হ্যাঁ, অতটা আমি কানেক্ট হতে পারিনি, কিন্তু দুবাইতে হিন্দি ভাষা চলে। আচ্ছা, এটা হচ্ছে সব থেকে বড় ভালো জিনিস। মানে দুবাইতে গেলে ভাষার অসুবিধা, যদিও ওটা আরবিক কান্ট্রি, কিন্তু ভাষার কোনো প্রবলেম হয় না। প্রচুর ইন্ডিয়ান আছে না? প্রচুর ইন্ডিয়ান আছে, ইভেন বাঙালি পর্যন্ত আছে। আমার তো এয়ারপোর্টেও 2জন বাঙালির সাথে দেখা হয়ে গেছিল, যারা আমার সাবস্ক্রাইবার। মানে এটা আমার কাছে খুব গর্বের। কেমন লাগে যখন সাবস্ক্রাইবার হঠাৎ করে বাইরে দেখে? দুবাইতে গিয়ে আমার সাবস্ক্রাইবার বাঙালি মানুষ, আমি বললাম ভীষণ মানে তো ভীষণ প্রাউড ফিল হয় না তখন? সেলিব্রিটি ফিল হয়? সেলিব্রিটি ফিল হয় না, সেলিব্রিটি ফিল হয় না, মানে ভালো লাগে। দেখো আমি ভিডিও বানাচ্ছি, আমার ভিডিও মানুষ দেখছে, তাও আবার দেশের বাইরে। এটাই বেশ। এটাই কোনো এক জায়গায়, সেটা ভারতের মধ্যে হোক, কোনো স্টেশনে হোক, কোনো জায়গায় অনেকে দেখেছে বেশ একটা ভালো মুভমেন্ট ফ্যানদের সাথে বা যারা ভিউয়ার তাদের সাথে, কারণ তোমার ভালো মুভমেন্ট বলতে ভালো মুভমেন্ট মিন্স যে তুমি আমার ভালো লেগেছে, তোমার ভালো লেগেছে, যে কেউ এসে তোমার হয়তো অটোগ্রাফ নিয়েছে বা ছবি তুলেছে, ভালো মুভমেন্ট। এরকম প্রচুর হয়, রাস্তাতে দেখা হলে প্রচুর মানুষ ছবি তোলে, প্রচুর মানুষ অনেক কথা বলে, ভীষণ ভালো লাগে। আজকে আসার সময় কোনো অভিজ্ঞতা হয়েছে? আসার সময় আমি বেলেরা স্টেশন থেকে যখন ওখানে 2জনের সাথে দেখা হলো, আসার সময় প্রচুর মানুষের সাথে। আজকেও দিদি একটা ছবি তুলি, হ্যাঁ অবশ্যই তোলো, কোনো ব্যাপার না। ধরো আজকে আমি তোমার সামনে বসে আছি, আমি তোমার অডিয়েন্স, তুমি আমাকে পুরো গাইড করো যে 12 জ্যোতির্লিঙ্গ যেতে গেলে কোন রুট দিয়ে গেলে ভালো হয়, কোথায় তুমি স্টে করলে ভালো হয়? দেখো সেটা মানে তুমি কতদিন হোটেলে থাকবে। তুমি যদি আমার যেরকম হয়, আমি খুব ফাস্ট জার্নি করি, কারণ আমি আজকে হোটেলে গেলাম, দিয়ে আমি ধাপাস করে শুয়ে পড়লাম না, আজকে হবে না কালকে যাব, তাহলে আমার একটা দিন ওখানে লস হলো, হোটেল ভাড়া গেল, খাওয়া খরচা গেল। তো ওইটা আমি করি না। সবার প্রথমে এখান থেকে যদি কেটে যেতে চাও, ফার্স্ট চলে যাও বাবাধাম। বাবাধামটা কোথায়? যোশিডি হচ্ছে আসানসোলের পরে। আচ্ছা, হ্যাঁ, যেটা ঝাড়খণ্ডের মধ্যে দেওঘর যেটাকে বলা হয়, ওটা একটা জ্যোতির্লিঙ্গ। হ্যাঁ, ওখানে একটা জ্যোতির্লিঙ্গ রয়েছে, রিসেন্টলি আমি করেছি 2 দিন আগে। আচ্ছা, তুমি হাওড়া স্টেশন থেকে যে কোনো ট্রেন ধরে চলে যাও যোশিডি। এটা রিজার্ভেশন করারও দরকার নেই, জেনারেলেও যাওয়া যায় আরামসে, 4-4.5 ঘন্টা লাগে। যোশিডি নেমে যাও, যদি সকালের মধ্যে পৌঁছে যাও
সেই দিনই তুমি বাবাধাম করে নাও, আচ্ছা। দিয়ে বিকেলবেলা ট্রেন ধরো বা সন্ধেবেলা ট্রেন ধরো, ট্রেন ধরে চলে যাও বারাণসী, ওই রুটেই আচ্ছা। পড়ছে। বারাণসী নেমে যাও, বারাণসী গিয়ে সেই দিন মানে সকালে পৌঁছে গেলে, সকালে বাবা বিশ্বনাথ দর্শন করে সেই দিন আবার বিকেলে ট্রেন ধরো। বিকেলে ট্রেন ধরে তুমি চলে যাও ইন্দোরে ঢুকে পড়ো, আচ্ছা। এমপিতে। এমপিতে 2টো জ্যোতির্লিঙ্গ রয়েছে, মহাকালেশ্বর, ওমকারেশ্বর। এমপি করে নিলে, এমপি করার পরে তুমি ওখান থেকে চলে যাও তোমার এমপিতে 2টো আছে না 4টে আছে? এমপিতে 2টো আছে। 2টো আছে, এমপিতে 2টো আছে। ওখান থেকে চলে যাও, এমপি থেকে তুমি মুম্বাই মানে মহারাষ্ট্রতে ঢুকে পড়ো। মহারাষ্ট্রতে ঢুকে নাসিকে রয়েছে ত্রম্বকেশ্বর, আর হচ্ছে তোমার এদিকটা রয়েছে কৃষ্ণেশ্বর। কৃষ্ণেশ্বর রয়েছে যেটা ঔরঙ্গাবাদের ওখানে, 2টো রয়েছে মহারাষ্ট্রতে। যদি তুমি মনে করো মহারাষ্ট্রটা আরও একটা কভার করবে, তাহলে নাসিক বা ঔরঙ্গাবাদ থেকে তুমি ট্রেনে করে চলে যাও পুনে, যেহেতু এমপির মধ্যে মহারাষ্ট্রের মধ্যেই পড়ছে, পুনে চলে যাও। তোমাকে এক একটা স্টেট কভার করতে হবে। যেমন এই দিকটা দিয়ে গেলে ঝাড়খণ্ডে বাবাধাম, ইউপিতে বললো তোমার বারাণসী, 2টো কভার হয়ে গেল। এটা খুব শর্ট টাইমে কভার হয়ে যাচ্ছে। তুমি ঢুকে পড়ো এমপিতে, এমপিতে 2টো রয়েছে। এবার ঢুকে পড়ো মহারাষ্ট্রতে, মহারাষ্ট্রতে কটা রয়েছে? 3টে, ত্রম্বকেশ্বর, কৃষ্ণেশ্বর, আর হচ্ছে তোমার ভীমাশঙ্কর। আচ্ছা। 3টে রয়েছে। ভীমাশঙ্করটা একটু টাফ হবে, সব থেকে বেশি টাফ হবে জ্যোতির্লিঙ্গ করতে ভীমাশঙ্কর। কেন? কারণ ভীমাশঙ্করের মানে নিয়ার বাই স্টেশন তুমি কোনো কিছু পাবে না, সবগুলো স্টেশনের আশেপাশেই পাবে বা ট্রান্সপোর্ট পাবে। কিন্তু যে ভীমাশঙ্কর যেটা রয়েছে, এখন আমি 2-2বার টিকিট করেও ক্যান্সেল করি, এবারও আমার রয়েছে, কিন্তু এবারও আমার টিকিটটা যাই হোক আমি যেতে পারবো না, কারণ রিনোভেশনের জন্য কাজ এখন মানে বন্ধ রয়েছে মন্দিরটা। তুমি পুনে স্টেশনে নামবে, পুনে থেকে তোমার বাসে করে যেতে হবে ভীমাশঙ্কর, এটা অনেকটা দূর। আচ্ছা। ওখানে কোনো কিছু রাস্তা হয় তোমার বাস, আর না হলে প্রাইভেট গাড়ি। হ্যাঁ, খরচা অনেক বেশি, খরচা বেশি, তো বাসেই সব থেকে বেস্ট। আমি বাসেই গিয়েছিলাম, বাসে করে যাও ভীমাশঙ্কর, ভীমাশঙ্করে করে হয়ে গেল তোমার এটা। এবার তুমি চলে যাও, যদি মনে করো হয় দ্বারকা বা তুমি রামেশ্বর মানে তামিলনাড়ু, 2টোর মধ্যে যে কোনো একটা যেতে পারো। দ্বারকায় চলে যাও, দ্বারকেশ্বর না নাগেশ্বর, নাগেশ্বর, কিন্তু এগুলো হবে না। তুমি যেটা বলছো যে আমি 1 মাসের ছুটি পাবো না, এগুলো একসাথে করতে পারবো না। তো তোমাকে এই 2টো করে আমাকে এক এক জোন ধরে যেতে হবে। হ্যাঁ, এক একটা জোন ধরে গেলে ভালো হয়। দিয়ে তুমি চলে গেলে দ্বারকা, দ্বারকাতে নাগেশ্বর রয়েছে, নাগেশ্বরটা করলে দ্বারকা থেকে একটা ট্রেন যায় রামেশ্বরম, যেটা আই থিঙ্ক 60 ঘন্টা সময় লাগে, বাই 7 আওয়ার্স 60 আওয়ার্স। হ্যাঁ, 60 ঘন্টা। তুমি 60 ঘন্টা জার্নি করেছো? এটা একটা প্রশ্ন, ভালো প্রশ্ন জিজ্ঞাসা করেছো। ভারতবর্ষের মধ্যে নাম্বার 1 যেটা ট্রেনটা রয়েছে, মানে ভারতবর্ষের মধ্যে সব থেকে লম্বা রুটের ট্রেন হচ্ছে বিবেক এক্সপ্রেস, যেটা ডিব্রুগড় থেকে কন্যাকুমারী যায়। হ্যাঁ, ওই ট্রেনটার মধ্যে আমি 80 ঘন্টা ছিলাম। 80 ঘন্টা ছিলাম। আমি যখন কন্যাকুমারীতে নামি, তখন আমার মনে হলো আমার 80 ঘন্টা হয়ে গেল, মানে আরো 80 ঘন্টা হলেও আমি থাকতে পারতাম। মেয়েদের অনেক সমস্যা, শারীরিক সমস্যা থাকে বা অনেক রকম সমস্যা থাকে, এইগুলোকে কি করে কভার করো ট্রেনে থেকে, বা এবার কি করে ম্যানেজ করো? মেয়েদের যেটা মেন সমস্যা সেটা হচ্ছে, যেটা মান্থলি যেটা সমস্যা হয়, সেটা ওই ট্রেনের মধ্যেই করতে হয় ওরকম ভাবে। হ্যাঁ, ট্রেনের মধ্যে বাথরুমে যেটা একটু প্রবলেম হয়, কিন্তু কিছু করার নেই, এরকম ভাবেই করতে হয়। একটু পেইনফুল হয় ওই সময়, কিন্তু তবুও না, নেশাটা অন্য থাকে না মাথায়, যে আমাকে যেতে হবে। আমাকে যেতে হবে না। আমি যখন সকালবেলা, ওই যে বললাম অফিসের মতন, রাত্রিবেলা ঘুমিয়ে পড়লাম, এই সকালবেলা আবার যখন উঠে পরে স্টেশন দেখায়, মুখে একটা যন্ত্রণা করছে, যন্ত্রণায়, তাও মনে হয় স্টেশনে নেমে না, মুখে একটা স্মাইল দিয়ে গুড মর্নিং এভরিওয়ান চলে আসলাম এই স্টেশনে। শরীর খারাপের ব্যাপারটা নর্মাল রুটিনের বাইরেও যে শরীর খারাপগুলো হয়, সেগুলো স্বাভাবিক, সবারই হয়। তারপর তুমি এতটা ট্রাভেল করছো, পায়ে লাগা, চোট লাগা, এগুলো তো লেগেই থাকে। এইগুলো কি করে ম্যানেজ করো? এগুলোর জন্য কি কি প্রিকশন আগে থেকে নাও? আমার ব্যাগে ওষুধ থাকে সবসময়, একটা মেডিসিন কিট থাকে, ওর মধ্যে ওই ক্যালপল জ্বরের ওষুধ, তারপরে ইনহেলার, আমার একটু শ্বাসকষ্টের সমস্যা হয় একটু উঁচুতে গেলে, ইনহেলার থাকে, ওআরএস থাকে, এগুলো থাকে, একটু অ্যান্টিবায়োটিক থাকে, তো ওআরএস থাকে, এগুলো যখন প্রবলেম হয় তখন খেয়ে নিই, কিন্তু খুব একটা প্রবলেম হয় না এই কারণেই, কারণ আমি বাইরে গেলে না, যেটা মেন ইম্পর্টেন্ট, আমি তোমার চ্যানেলের মাধ্যমে বলতে চাই, যারা বাইরে যায় তারা যেন খাবারটা যেন একটু দেখে শুনে খায়, বিশেষ করে জলটা। আর আমি জলটা খেলে বাইরে গেলে হয় বিসলারি, আমাস্ট বা কিংফিশার বা যেগুলো রয়েছে অ্যাকোয়াফিনা, এগুলো মানে কিনলে এগুলো একটু হেঁটে হলেও খুঁজে এগুলো খাওয়ার চেষ্টা করি। আমার কাছে একটা মেশিন রয়েছে, যেটা জলের মধ্যে দিয়ে আর কি বোঝা যায় এর গুণগত মান কত, ওরকম ভাবে খাই। রেল নির সব জায়গায় পেয়ে যাবো, যদি রেলওয়ে স্টেশনের আশেপাশে, এই জলগুলো খাওয়ার একটু চেষ্টা করি, লোকাল জলটা অ্যাভয়েড করি।
মানে এই জলটার থেকেই শরীরটা খারাপ হয়। ম্যাক্সিমাম সমস্যা আর আমি জল থেকে। প্রচুর হাইজিন মেনটেন করে, যে ট্রেনে জার্নি করি আমি, যে কতবার হাত ধুই, বারবার গিয়ে সাবান দিয়ে হাত ধুই, বারবার গিয়ে সাবান দিয়ে হাত ধুই, প্রচুর। এগুলো মানে বাথরুম খুললে কি সবাই দরজাটা ধরে আমি ওরম ভাবে করি না। আমি যেখানে মানুষ চট করে হাত দেবে না, ওই ওটা দিয়ে করি, দিয়ে পা দিয়ে দরজাটা বন্ধ করি, আচ্ছা, যে একটা টিস্যু নিয়ে টিস্যু দিয়ে ছিটকানিটা দিই। এগুলো আমি এটা অভ্যাস হয়ে গেছে। এটা আমার অভ্যেস হয়ে গেছে। পি সেফ থাকে বাথরুম করার আগে, এগুলো আমি মেনটেন করি, এগুলো করতেই হবে। কারণ টানা যখন বাইরে থাকছে তখন তো হ্যাঁ, এগুলো মাথায় রাখতে করতেই হবে। হবে। তুমি বলে 80 ঘন্টা ট্রেন জার্নি করেছিলে, বোরিং লাগেনি কোনো সময়? না, আমার কোনো বোরিং লাগেনি। আর আমার লাইফে বোধহয় নাম্বার 1 ট্রেন জার্নি ওটা। আমি এত ভালো ট্রেন জার্নি করেছি, 80 ঘন্টা ট্রেন, মানে বললাম না কন্যাকুমারী স্টেশনে আমার মনে হয়েছিল কি আরো 80 ঘন্টা, মানে আমি রীতিমতো অবাক, চলে আসলাম কন্যাকুমারী, দূর কি হলো এটা, যদি আরো কিছুক্ষণ থাকতো। যখন বোর ফিল হয় এই লম্বা জার্নিতে, যদি তুমি ট্রেন প্রেমী মানুষ, কি করে সময় কাটাও? বোর ফিল হয় না আমার হয় না, মাঝে মধ্যে হয় কিন্তু হয় না। কেন বলতো, আবার একটা স্টেশন চলে আসে, তো ওই স্টেশনে নেমে আবার ভিডিও করবো, এই করবো, এইটার জন্য বোর ফিলটা অতটা আর কি বুঝতে পারি না। তোমার চ্যানেলে সব থেকে ভাইরাল বড় ভিডিও বা সব থেকে ভিউ দেওয়া বড় ভিডিও হচ্ছে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের ওই ধ্বংসাবশেষ। ওই ভিডিওটা করার সময় মনে হলো ভিডিওটা ভাইরাল হবে? না, মনে হয়নি, কিচ্ছু মনে হয়নি। আর ভিডিওটা দেখে খুব শর্ট ভিডিও, মানে বেশি বড় করতে পারিনি এই ভিডিওটা। আর আমার মধ্যে না একটা ভয় কাজ করছিল ওই সময়, কেন পুরো একটা ফাঁকা জায়গা দেখবো। ওই অভিজ্ঞতাটা কেমন ছিল? আরে বাপরে, ও তো আরেক বিরাট বড় একটা মারাত্মক অভিজ্ঞতা। সেই পুরো ফাঁকা জায়গা, পুরো ট্রেন ভাঙা চোরা দেখবো, ওখানে এখনো বলে সব ইউটিউবাররা বলে কি ওখানে ভূত আছে, S7 কোচ নাকি এখনো দোলে। তাই? হ্যাঁ, ওখানে এখনো ভাঙা বাটি কারোর কিছু এখনো পড়ে আছে, ওখানে নাকি ভূত আছে। কিন্তু আমারও সেটা কিছুটা মনে হলো, কিন্তু আবার হয়নি। আমি তার একটু ভয় আমার কাজ করছিল, ফটাফট ভিডিও একটু ভয় কাজ করার কারণ কি ভিডিওগুলো? ওই যে আমি যেগুলো দেখেছি মাথার মধ্যে ওগুলো আমার ক্লিক করছিল কি এরকম বেসিক্যালি অন্য কোনো ফিলিংস নেই। না ওরকম ওইটা কোনো জায়গায় মাথায় থেকে গেছিল। আর ওইটার থেকে আমার ভয়টা কাজ করছিল, জায়গাটা খুব ফাঁকা জায়গা। আচ্ছা, মানে ওখানে যদি তুমি জোরে চিল্লাও কেউ শুনতে পারবে না, কিচ্ছু নেই। আমি একাই গিয়েছিলাম ওখানে, জ্ঞানেশ্বরী ভিডিও আমি একাই গিয়েছিলাম। আমার সাথে টোটোওয়ালা ছিল, যে টোটোতে আমি গিয়েছিলাম টোটোওয়ালা ছিল। আচ্ছা, হ্যাঁ, ব্যাস ওই দাদাটা গিয়েছিল আর আমি একাই। ওটাই বোধহয় আমার চ্যানেলে ফার্স্ট, তারপরে বোধহয় রাবণের ভিডিও রয়েছে। কিন্তু আমি বুঝতে পারিনি ওই ভিডিওটা আমি হয়তো আরো ভালো করতে পারতাম। আমি একটা জিনিসই বলবো, যারা ভিডিও করতে চাইছো, ধারাবাহিকতাটা বজায় রাখবে, কি প্রতিদিন ভিডিও ছাড়বে, এটাই হচ্ছে ইউটিউবের মূল মন্ত্র। প্রতিদিন না ছাড়লেও সপ্তাহে যে টাইমটা ম্যানেজ থাকবে সেটা থাকে। একদম মানে দুটো দিলে দুটো, তিনটে দিলে তিনটে, চারটে দিলে চারটে, একটা দিলে একটা, বাট সেই ধারাবাহিক মানে সেটা বোঝাতে চাইছো তুমি। বজায় রাখতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে, যদি কেউ বলে আমাকে টাকা দাও, আমি ইউটিউব চ্যানেল প্রমোট করে দিচ্ছি, মানে প্রমোট মানে কি, তোমার ভিউ চলে আসবে, সাবস্ক্রাইব, এরকম কিন্তু হয় না। দাও, এখানে তোমার সাথে তর্ক আছে। আমরা লোকের ইউটিউব ম্যানেজ করি, ঠিক বলেছো। আমি বেসিক্যালি তোমার কথা ঠিক, আমরা ম্যানেজ করি, আমরা লোকের হয়ে পুরো চ্যানেলটাকে ম্যানেজ করি, কিন্তু আমরা কোনো ভিউর কনভেন্ট দিই না, সেটা সম্ভব না। আমরা বলি আপনার কন্টেন্ট যদি ভালো হয়, একদম আমরা কি করতে পারি, আমরা থামটা বেস্ট করতে পারি, আপনার এসইওটাকে স্ট্রং করতে পারি, এডিটিং পার্ট আমরা সাজেশন করতে পারি কি করলে ভালো হয়, আর আমরা করলে আমার মতো করতে পারি। কিন্তু আমরা আপনাকে বলতে পারবো না যে আমরা এই ভিডিও থেকে 10 লাখ ভিউ দেবো বা 10,000 ভিউ দেবো। তুমি এটাই তো বলতে চাইছো? একদম এটা তো সম্ভব না, ভিউজ আমাদের হাতে নেই। আমরা কন্টেন্ট ভালো প্রডিউস করতে পারি। এবং আমরা যাদের ইউটিউব চ্যানেল ম্যানেজ করি বা যে সমস্ত ক্লায়েন্ট আমাদের কাছে আসে, প্রত্যেকে বলা থাকে মিনিমাম একটা টাইম পিরিয়ড আপনাকে দিতেই হবে। তার আগে আমি কেন, মানে কেউ পারবে না, ইউটিউব নিজে পারবে না বাইরে গিয়ে যেটাকে প্রমোট করতে। আর একটা জিনিস ফলো করো, তুমি দেখো যারা সার্টেন ভাইরাল হয় না, তারা বেশি দিন টেকে না। লাইক রানু মণ্ডল, লাইক কাঁচা বাদাম, হঠাৎ করে হয়েছে, দেখো আজকে অস্তিত্ব নেই। কিন্তু তুমি বা তোমাদের যে মানুষগুলো ধৈর্য, ডেডিকেশন এবং মেনটেনেন্স করে যারা বড় হয়েছে, তারা কিন্তু দিন দিন বড় হয়েই যাচ্ছে। আমি যখন বাড়ি থেকে বাইরে বেরোই 20 দিনের জন্য, বা যেটা আমার আর কি শিডিউলে থাকে, আমার মা যখন আমাকে নিচে ছাড়তে আসে না, মায়ের যে ওই যে তাকানোটা, ওই যে তাকিয়ে আছে মেয়ে, মানে যতক্ষণ না আমি মাকে না দেখতে বাই করছি, মাকে মানে সরে না যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না, ওই যে মায়ের তাকানোটা না, মায়ের যে ওখানে প্রকাশটা, আমার মনে হয় এই ভিডিওটাতে আমার বেশি করে ভিউ আনা দরকার। যখন আমি চলে, আর আমারও তো ইচ্ছে করে, বলে কি আমিও বাড়িতে থাকবো, আমি কাজে যাব না, আমারও তো ইচ্ছে করে, কিন্তু আমি বাইরে থাকি, বলো আমিও তো কারোর মেয়ে, কারোর দিদি, কারো ভালোবাসার মানুষ, আমি কাউকে তাদেরকে দেখতে পারি। নিশা একটা টাইম পর্যন্ত ঠিক আছে, তারপর তো সংসার, ফ্যামিলি থাকে। কখন যে আমার একটা প্রফেশন হয়ে গেছে না রিপন, আমি বুঝতেও পারিনি কখন এটা আমার শখ থেকে প্রফেশন হয়ে গেছে, নিজেও জানি না। এখন এটা আমার প্রফেশন, এটা প্রফেশনই থাকবে তো। একদম।
আগামী দিনে তোমার অডিয়েন্সরা বা আমরা তোমার কাছ থেকে নতুন কি পেতে পারি বা পাচ্ছি? আগামী দিনে আমি চেষ্টা করব আরও নতুন নতুন ব্লগ বানানো, বিশেষ করে ফরেন ট্যুর যদি পারি। চেষ্টাটা তো টাকার ব্যাপার হয়, ফরেন ট্যুর কোথায় টাকা লাগে। চেষ্টা করব আমি আমার যারা অডিয়েন্স আছে, যারা সাবস্ক্রাইবার আছেন, ভালো ভালো জিনিস দেওয়ার, ভালো ভালো ভিডিও দেওয়ার। নতুন দেশ কি পাবো আমরা? হ্যাঁ, অবশ্যই নতুন দেশ চেষ্টা করব যাওয়ার। আমাদের বলো একটা দুটো ইংলিশ দাও। রিসেন্টলি ইউরোপ যাওয়ার অবশ্যই চেষ্টা করব। হ্যাঁ, কেন আচ্ছা রিসেন্টলি আমি যাচ্ছি না, রিসেন্টলি আমি আশেপাশেই যাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, তবে চেষ্টা করব নতুন নতুন কন্টেন্ট দেওয়ার। তুমি ট্রাভেল ব্লগিং করো শুধুমাত্র একটা ফোন দিয়ে, কোনো এক্সট্রা ইউজ হয় না, না ক্যামেরা, না 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 কোনো ল্যাপটপ যেটা এডিটিং এর আমি কাজে কোনো লাগে ক্যামেরা ধরেই নি এখন পর্যন্ত? না, ক্যামেরা দিয়ে ভিডিও করিনি। যারা এরকম স্লো ব্লগিং বা স্লো ট্রাভেলিং স্টার্ট করতে চাইছে চ্যানেল, তারা কি তোমার মতো একটা ফোন দিয়ে, যে কোনো একটা ফোন দিয়ে শুরু করতে পারে? অবশ্যই পারে। তার জলজান্ত প্রমাণ তো আমি নিজেই। আমি এখনো কন্টিনিউয়াস আমি ফোন দিয়ে ভিডিও করি। থাম কি দিয়ে বানাও? থাম্বনেল যেটা বলছো সেটা ভাই বানায়, অ্যান্ড্রয়েড ফোন থেকে ও বানায়। আচ্ছা, হ্যাঁ, ওটা আমি সেটাও ফোন দিয়ে? হ্যাঁ, সেটাও ফোন দিয়ে বানায়। আর দেখবে আমি যখন ভিডিও বানাই এরকম মাইকও থাকে না, আমি একটা হেডফোন দিয়ে বানাই। আইফোনে যে হেডফোন, সেই হেডফোনটা দিয়ে আমার আওয়াজ আসে। মাইক নেই কিছু? না, মাইক নেই। হাউকো 5 লাখের চ্যানেল দাঁড়া করে যখন মাইক না, নাওনি, কোনো মাইক নিইনি। ক্যামেরা নাওনি? আর আমি ফেসবুকে 7,08,000 ফলোয়ার্স এনেছি খালি 6 মাসে। শুধু ঠিকঠাক কন্টেন্ট দিয়ে? ঠিকঠাক কন্টেন্ট দিয়ে আর রেগুলারিটি মেনটেন করে, ব্যাস। মানে ওভারঅল চ্যানেল শুরু করতে গেলে না বেশি ভাবার দরকার নেই, ভিডিও বানাও। তার জলজান্ত উদাহরণ, তুমি এটা কাউকে বলবো তো সে এটা বিশ্বাস করবে না। স্বাভাবিক। হ্যাশট্যাগ দিতে হয়, আমার চ্যানেলে গিয়ে দেখো কোনো হ্যাশট্যাগ নেই। কিন্তু এটা কি, এটার বিষয় অবশ্যই লাগে। যদি তুমি হয়তো এটা করতে, তোমার চ্যানেল আরো বেশি বুস্ট করতো, বাট তবু তুমি যে জায়গায় আছো সেটাও একটা বড় অ্যাচিভমেন্ট হতে পারে, কিন্তু আমি কোনোদিন দিইনি আর কি, ব্যবহার করিনি আমি। মানে এই বেসিক্যালি বলতে এখনকার সময় না যারা কিছু করতে চায় যে কোনো কিছু, তার আগে ফেসবুক ইউটিউবে এত বেশি পরিমাণে কন্টেন্ট দেখে, এত বেশি পরিমাণে সেই টপিকে রিসার্চ করে, দিয়ে হয়তো তাদের মাথায় ঘেটে যায়। একদম হতে পারে সেটা। এবং খুব ভাবে যে ঠিক আছে এটা করবো 6 মাসে, 1 মাসের মধ্যে আমার 4,000 ঘন্টা আর 1,000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে। এটা ভিডিও লাইন পড়ে রয়েছে, কিন্তু আলটিমেটলি দেখা গেলো যখন হয় না তখন নিরাশ হয়ে যায় আর দিয়ে তখন চ্যানেলটা বন্ধ করে। কিন্তু ওভারঅল তার কোনো মানে নেই। তুমি কাজ শুরু করো, একটা ফোন দিয়ে করো, একদম কন্টিনিউ ভিডিও দাও, কন্টিনিউ কাজ করে যাও। আমি যারা নতুন ভিডিও করতে চাইছে তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, ফোনটা যেন একটু, আইফোনটা দিয়ে ভিডিও করলে একটু ভালো হয়, বেশি কোয়ালিটি ক্যামেরা, আইফোন কোয়ালিটি ক্যামেরা ফোন দিয়ে ভিডিও করো, আইফোন 13 হতো। কারণ আমার যত ভিডিও সব আইফোন 13 দিয়ে, আমি 13 দিয়ে মিলিয়ন এনেছি। তোমার রাবণের মহল সব, গণেশ্বরী সব 13 দিয়ে করা। আইফোন দিয়ে ভিডিও করো, ভিডিও প্রতিদিন ছাড়তে থাকো, আর কিচ্ছু দরকার নেই। কেউ কিচ্ছু বললেও কোনো কান দেওয়ার দরকার নেই, ভিডিও ছেড়ে যাবে, বাকিটা সময় উত্তর দেবে। ওই 20টা 10টা ভিউজ হচ্ছে না ওর হচ্ছে, অত সহজে হবে না। তার জলজান্ত উদাহরণ আমার অত সহজে হয়নি। ফোন বার করে তুমি ভিডিও করা শুরু করো, দেশে হোক বিদেশে হোক। রাস্তায় কোনো হ্যারাসমেন্টের শিকার হয়েছে কোনো সময়? হ্যাঁ, অনেক জায়গায় ক্যামেরা ফ্রেন্ডলি নয়, এরকমও হয়েছে। অনেকে মানে হেডফোনটা ছিঁড়ে দিতে মানে দেবে আর কি, এরকম। যেহেতু মানে মেয়ে তো, মহিলা বলে সেই জিনিসটা অতটা আর কি হয় না। এরকম একটা ইনসিডেন্ট, একটা দুটো এরকম বাইরে সেটা ডিল করো কিভাবে? সেটা ডিল অনেক, মানে তার হাত বুলে, আরে ও নেই ব্যত এসায়, মানে হাত বুলে তাকে এমনভাবে বলা হয় যে মানে ঠিক আছে। কিন্তু তবু কিছু কিছু মানুষ না খুব মানে বিরক্ত হয়ে যায়, রেগে যায়, বোঝা যাচ্ছে যে ও মানে পছন্দ না জিনিসটা। অনেক মানুষ আছে যারা, আমি ট্রেনে এখন আমাদের ইন্ডিয়ার মধ্যে ভিডিও যখন করি, এই মেরা ফেস কিউ আয়া, তো আমি বলছি আমি তো ভিডিওটা করছি, তো তুমি যদি আমার পিছনে, তোমার তো ফেস আসবে, তুমি সরে যাও না, আপনি মেরা, अब तुम क्या सेलिब्रिटी हो, तुम्हारा फेस लेने के लिए मैं अपना फेस देके तुम्हारा फेस लेगा। তো এরকম অনেক মানে ঝামেলাও হয়েছে, অনেক হয়েছে এরকম। এগুলো যারা ট্রাভেল ব্লগার, আমার মনে হয় তাদেরকে ফেস করতেই হয়। আমার প্রচুর খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে রিপনদা, ট্রেন থেকে ফেলে দেওয়ার মতন অবস্থা, মানে তারা ফেলে দেবে। কেন, কিরকম কি হয়েছে? এই যে গেটে একটা 80 ঘন্টা ট্রেন জার্নি, 80 ঘন্টা তো না, আমি যেটা হিমসাগর এক্সপ্রেস কাশ্মীর থেকে কন্যাকুমারী, তাতেও আমি জার্নি করেছি, সেটাও বোধহয় আমার 72 ঘন্টা এরকম কিছু লেগেছিল, 60-64 ঘন্টা মতন। তাতেও আমি জার্নি করেছি। তো বারবার স্টেশনের নামলে গেটের সামনে দাঁড়াতে হয়, এবার যে স্টেশনের নামটা যে লেখা থাকে সেটা না আমাকে দেখাতে হয়, পাবলিক যেন বুঝতে পারে কি কোন স্টেশনে এবার আমি ঢুকলাম। সেটা দেখাতে গিয়ে না অনেক মানুষ বিরক্ত হয়ে যায়। এবার যখন প্রতি কটা স্টেশনে আমি সেটা দেখাচ্ছি,
মানুষ বিরক্ত হয়ে যায়, মানুষ ভাবে কি মানে ফাঁকা পেলে আর কি যা করবো করবো একে, এরকম অবস্থা। এরকমও হয়েছে আমার সাথে, অনেক খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে আমার সাথে। যা খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে আমার মনে হয় একটা ছেলের সাথে একটা খারাপ এক্সপিরিয়েন্স হয়নি। ভিডিও করতে গিয়ে অনেকে মানে এরকম, তুমি যেটা মেন বললে, হ্যাঁ অসুবিধা হয়, অবশ্যই অসুবিধা হয়, তবে আমার মনে হয় সেটা ইন্ডিয়াতে বেশি হয়, বাইরে এত অসুবিধা হয় না। এখানকার মানুষ কি কতটা সাপোর্টিভ নয়? যারা আমি ট্রেনার, এক এক মানুষ তো এক এক রকম, সবাই তো আর এক রকম নয়, হাতের 5টা আঙুল তো সমান নয়। কেউ ধরো আমি ভিডিও করলাম, ওই যে পিছনে আগ্রা স্টেশনে নেমেছি, পিছনে কেন ওই যারা পেড়া বিক্রি করে কেন ভিডিও, কেন তার ছবি আসবে, এই নিয়ে বিশাল ঝামেলা। তো সেই জায়গাটা তুমি কিভাবে তখন বলবে, তখন সেই জায়গাটা তখন আর ঠিক আছে। বা অনেক সময় আমার এরকম হয়েছে, ভিডিওর পার্ট ডিলিট করতে হয়েছে, যখন আমি ওটাকে কি বলে সিমলা উঠে গিয়েছিলাম, আমি না নেমে নেমে ভিডিও করে, পিছনে অনেক মেয়ে ছিল, বলছে প্লিজ ডিলিট করতে হবে ভিডিওটা। এবার ওরা রয়েছে গ্রুপে প্রায় 20 জন, আমি হচ্ছি একা, আমি তো আর লড়তে পারবো না ওদের সাথে, আমি তাকে ভিডিওর পার্টটা ডিলিট করতে হয়েছে আমাকে। কিছু ভালো এক্সপিরিয়েন্স যেখানে মানুষ হেল্প করেছে? হ্যাঁ প্রচুর হেল্প করেছে, ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, ভিডিও করছে তারা আবার ক্যামেরার সামনে আসছে, বলছে হ্যাঁ হ্যাঁ এই জায়গায় এই, হ্যাঁ এই জায়গা, তুমি আমাদের জায়গাটা সম্বন্ধে বলো, এই ভালো হলো, অ্যাপ্রিশিয়েটও করেছে। তখন সংখ্যা কোনটা বেশি, খারাপের না ভালোর? ভালোরটা, ভালোর সংখ্যা, ভালোর সংখ্যা বেশি। সেই খারাপ স্মৃতিগুলো কি ভুলে যায় ভালোর স্মৃতির সাথে? মানে যখন ভালো ইনসিডেন্টগুলো ঘটে তখন কি খারাপ স্মৃতিগুলো আর? না না, ওগুলো আর মনে, ওগুলো তো হয়ে থাকে, অভ্যেস হয়ে গেছে তো, যে ওগুলো তো হয়ে থাকে, ওগুলো কোনো ব্যাপার না। সবাই যে এক হবে এমন তো না, কিন্তু সেটা খুব কম, আমার সাথে খুব একটা বেশি হয়নি ওই যেরকম ব্যাপারটা। সোশ্যাল মিডিয়ায় তুমি বেশ অ্যাক্টিভ, তোমার কোনো ফ্যানরা কোনদিন ফোন করে মানে ফোন মেসেজ করে কোনো আবদার করেছে? মেসেজ ট্রাভেল রিগার্ডিং, যে এখানে যেতে হবে, এই করতে হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বা কিছু ব্রিয়ড লেগেছে, মানে কোনো একটা বাজে লেগেছে, এমন কিছু হয়েছে না ভালো কিছু হয়েছে? না না না, তারা আমার কোনো খারাপ কিছু বললে, একটা যখন ভিডিও ছেড়েছিলাম তার মধ্যে আমার অনেক কিছু ভুলভাল লিখেছিলাম, ওই যেটা টাইটেল বলো, সেটাকে আবার আমাকে তারা, আমার দেখবে কমেন্ট সেকশন কিন্তু খোলা নেই। আচ্ছা, খোলা থাকে না? না আমার খোলা থাকে, আগে খোলা থাকতো, এখন খোলা নেই। কেন বলছি, কেন, তুমি ভালো করলেও লোকে তোমাকে টুকবে, খারাপ করলে তো ছেড়েই দাও। এই না, খারাপগুলো কারা, আমার 100টা ভালো কমেন্ট, মানে 100টা কমেন্টসের মধ্যে দেখা গেল 95টা ভালো কমেন্টস, 5টা খারাপ। ওই খারাপগুলো না, আমার এই 95 ভালোটাকে আমি দেখতে পারি না, মানে আমি বুঝতে পারি না যে আমাকে 95 মানুষ মোটিভেট করছে, আমি ভুলে যাই। এবার যখন আমি রাস্তা দিয়ে যাই, যদি তোমার সাথে কারো ঝামেলা হয়, একটা গালাগালি দেয় না, ওইটা থেকে মাথার মধ্যে অনেকক্ষণ থাকে, অনেকক্ষণ প্লে করে যে লোকটা আমাকে এরকম বললো, খুব খারাপ খারাপ লাগে। বাড়িতে আসলেও নিজেকে না কিরম কিরম মনে হয়, একা থাকে এরকম লাগে। তো আমাকে অনেক মানুষ, ইভেন আমার পরিবারকে পর্যন্ত নিয়ে গালাগালি করেছে। আমাকে, একটা মেয়েকে যত গালাগালি মানে লাস্ট স্টেজ অবধি করা যায় সেটা অবধি আমাকে করেছে। কেন এমন জানি না কেন করেছে, আমি কি করে বলবো কেন। আমি চুরি করছি না কিছু, আমি ভিডিও করছি, আমার হয়তো ভিউজ হচ্ছে, তাই হয়তো তাদের রাগ হচ্ছে, যেটা আমার ধারণা। তোমার সাথে কথা হলো না, মানে একটা জিনিস উপলব্ধি হচ্ছে, তুমি না অ্যালগরিদম বিপরীতে হাঁটছো। হ্যাঁ, আমরা যেহেতু আগেই বললাম, যেহেতু মার্কেটিং ফিল্ডে আছি বা কাজ করি, অ্যালগরিদম বলে টাইটেল দাও, অ্যালগরিদম বলে হ্যাশট্যাগ দাও, না দাও না। অ্যালগরিদম বলে কমেন্টে যদি কমেন্ট আসে ভিডিও রিচ আরো বাড়বে, কারণ অ্যালগরিদম বুঝতে সুবিধা হবে যে তোমার কন্টেন্টটা ভালো। এবার ওটা ভালো আসুক খারাপ আসুক সেটাও বোঝার দরকার নেই, বা যে কমেন্ট আসছে তুমি সেটা বন্ধ করে রাখছো, তারপরেও তোমার ভিডিও মিলিয়নে যাচ্ছে, তুমি অলরেডি 5 লাখ কভার করেছো। 5 লাখ, এইটা আমার অভিজ্ঞতায় আমি এমন একটা মানুষের সাথে কথা বলছি যে অ্যালগরিদম বিপরীতে হেঁটে আজকে এতটা বড় জায়গায় অ্যাচিভ করেছে। তুমি যদি অ্যালগরিদমের পথে হাঁটো, তুমি কোন জায়গায় যেতে পারবে ভাবো। ব্যাপারটা কি, আমার না সময় নেই অত কিছু লেখার, হ্যাশট্যাগ দেওয়ার, অত কিছু ভেবে চিন্তে সময় নেই। আমি এত ট্রাভেল করি, ব্যাক টু ব্যাক জার্নি আমি প্রচুর করি, আমাকে দিতে হবে ভিডিও, এত কিছু করার সময় নেই। আমি কোনো জায়গাতে আমি কিছুই ফেসবুকে আমি কিচ্ছু লিখি না, তুমি দেখো না কিচ্ছু লেখা নেই, লেখা থাকে না, যেমন আজকে দুপুরের খাবার খেলাম, এটা ইউটিউবে লেখা থাকে, কিন্তু ফেসবুকে দেখো কিছুই লেখা নেই, কিন্তু আমার মিলিয়ন ভিউজ আছে। কেউ যদি বাজেট ফ্রেন্ডলি একটা ট্রাভেল করতে চায় বা ঘুরতে চায়, সে কিভাবে করবে? বাজেট ফ্রেন্ডলি ট্রাভেল যদি কেউ করে, দেখো আমার চ্যানেলে তো কোথায় কম খরচে কীভাবে যাওয়া যাবে সেটাই আমি তুলে ধরি। নাম্বার 1 হচ্ছে তোমার প্রপার প্ল্যানিং। আচ্ছা, এটা তোমাকে করতেই হবে। কি, আমি এখান থেকে ধরে নাও পুরো আমি মহারাষ্ট্রটা এক্সপ্লোর করব, কথার কথা বলছি উদাহরণ, কি আমি কোথা থেকে যাব, কিভাবে যাব, কোথায় কতদিন থাকলে আমার ভালো হবে, এটাকে প্রপার প্ল্যানিং করতে হবে। ওই এক্সট্রা ফালতু হোটেলে গিয়ে ধপাস করে শুয়ে পড়লাম ওরকম করলে হবে না। নাম্বার 2 হচ্ছে
তোমাকে ট্রেনে ট্রাভেল করতে হবে। আচ্ছা, হ্যাঁ, ট্রেনে ট্রাভেল করলে খরচাটা অনেক কমে গেল। কমে গেল, ঠিক। এবার কোন ক্লাসে করবে, যদি স্লিপারে করো তাহলে তো সেটা কোনো বাজেট কথাই অনুসারে নেই। ভ্যারি করো। হ্যাঁ, সেটাও দেখে নেবে, সেটা অনেক কমে গেল। তৃতীয় হচ্ছে যেটা তোমার হোটেল এবং ট্রান্সপোর্ট, 3 নম্বর যেটা, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আমরা কি করে যেই জায়গায় যাবো, আমরা না আগে ভয়ে না মেক মাই ট্রিপ হোক, booking.com, ঠিক, ঠিক, অনলাইনে ঠিক, আমরা ঠিক, বুকিং ঠিক, করে ঠিক, নিই, না ঠিক, বাবা ঠিক, আমি ঠিক। যাচ্ছি, কোনো রিস্ক নেব না। ওখানে অনলাইনে দেখাচ্ছে 2-4টে হোটেল, যদি গিয়ে না পাই, ঠিক, এটা করি আমরা করি তো, হুম। এটা করি যে আমরা অনলাইনে বুকিং করে যাই। হুম। এটা কিন্তু আমার মনে হয় না এটা অতটা একটা ভালো দরকার পড়বে না। না। তুমি ওখানে গিয়ে একটু, আমার মনে হয় ওখানে যাও, ওখানে গিয়ে স্পটে গিয়ে 10টা হোটেল খোঁজো। আচ্ছা, আর ট্রাভেল করতে গেলে যেটা মেন ইম্পর্টেন্ট, লাগেজটা ভারী করো না। আমি 10 দিন থাকবো মানে 10খানা ড্রেস নেবো, মানে ব্যাগটা এরকম ফুলে যাবে, আমি বেশি হাঁটাচলা করতে পারবো না। প্যাকিংটাকে স্মার্ট করতে হবে, নিজেকে স্মার্ট না, প্যাকিংটা স্মার্ট করতে হবে। আচ্ছা, স্মার্ট প্যাকিং বলে কোনো কিছু হয় না, প্যাকিংটাকেই স্মার্ট করতে হবে। যতটা যতটা কম করা যায়। এবার তুমি বলে একটা জামা পরে কি করে ঘুরবে, একটা 10 টাকা দামের সার্ফের প্যাকেট নিয়ে নাও, হোটেলে থাকবে, ধুয়ে দাও, দিয়ে ঘরের মধ্যে দিয়ে দাও বা ছাদে দিয়ে, যদি 2 দিন স্টে হয় কোনো ব্যাপারই না, আরামসে শুকিয়ে যাবে। যদি 1 দিন হয় ছাদে দিয়ে দাও হোটেলের, ওইটাকে আবার আরো 2 দিন পরতে পারবে, যেটা আমি করি। আচ্ছা, তাহলে কি তোমার জামাটা অনেক কম হলে, ব্যাগটা ছোট্ট হয়ে গেলে, বা তুমি বেশি হাঁটতে পারবে। সেই জায়গাতে যাও, সেই জায়গাতে গিয়ে হোটেলগুলো 10টা হোটেল দেখো। আচ্ছা, হোটেল দেখাটা বড় ব্যাপার না, রুমটা দেখবে। আজকাল বহু হোটেল আছে যেই হোটেলের রুমের মধ্যে ক্যামেরা থাকে, এমনও হোটেল আছে, আরে বাপরে, বহুত এক্সপিরিয়েন্স। আমি এমন হোটেলে ছিলাম, হোটেলের দরজার মধ্যে ফাঁকা দেখি ম্যানেজার ওকি মেনে দেখছে। আমার সাথে অমৃতসরে হোটেলে হয়েছে, যেখানে আমি হোটেলটায় ছিলাম, আমি সেটা ভিডিওতেও বলেছি। এরকমও প্রচুর হোটেল আছে। এগুলো তো যারা মানে সোলো ট্রাভেল করে তাদের পক্ষে প্রবলেমগুলো হয় না। তো দেখো কোথায় কি ক্যামেরা আছে। যারা সোলো ট্রাভেল করে, যারা পরিবার নিয়ে ট্রাভেল করে তাদের কথা ছিল, তারা তো পরিবার নিয়ে যাচ্ছে। সোলো যারা ট্রাভেল করে তারা তো নিশ্চয়ই বোঝে না কোন হোটেলটা ভালো হবে, কোন হোটেলটা খারাপ হবে, রুমটা দেখে বুঝে পারে। যারা যখন বুঝতে পারে, আমার মনে রুমটা দেখো, দিয়ে আবার নিচে নেমে ম্যানেজারকে বলো কত হবে, বার্গেনিং করো তার সাথে। পারলে এটাও বলো আমি তোমার হোটেলে একটা ভিডিও বানিয়ে দিচ্ছি, একটু কম করে দাও, যেটা আমি করি মাঝে মধ্যে। আচ্ছা, 1000 টাকা ভাড়া, আমি জাস্ট একটা এমনি শর্ট ভিডিও বানিয়ে দিচ্ছি, এই কিন্তু প্রমোশন নয়। তুমি ভাই আমার 1000 টাকা জায়গায় তুমি 300 টাকা নাও, বাকি ভিডিওটা তুমি নিয়ে নাও, আমি ভিডিওটা করে দিলাম, ওকে হ্যান্ড ওভার করে দিচ্ছি। হ্যাঁ, আর অতটাও না, যেমন বাজেট তেমন, যেমন দক্ষিণা তেমন পুজো হবে, পরিষ্কার কথা। তো তারপর এমনি ভাই এই হোটেলে আছি, জাস্ট হোটেলটা 1 সেকেন্ডের জন্য দেখিয়ে দিলে। এটা যদি ট্রাভেল, যদি কেউ যদি ব্লগ না বানায়, তাহলে সেটা দেখো, দিয়ে তার সাথে বার্গেনিং করো। স্যার একটু মানে স্যার ফ্যার বলে যতভাবে আর কি তাকে বলা যায়, ওকে, স্যার বাবু বলে এরকম ভাবে গুছিয়ে দেখবে সেখান থেকে 200 টাকা কমে গেছে, 800 টাকায় হয়ে গেছে। আমি তো তাই করি, দিয়ে হয়ে গেল, ব্যাস থাকো। 10টা হোটেল দেখে খাওয়া দাওয়া চেষ্টা করো বাইরে খাওয়ার বা হোটেলের মধ্যে খাওয়ার। অনেক সময় কি বাইরে গিয়ে আর এনার্জি দেয় না হোটেলে, বাইরে চেষ্টা করো একটু বাইরে বেরোলে ভেজটা খাওয়ার, বাইরে না একটু নন ভেজটা খেলে শরীরটাও খারাপ করে, জলটা ভালো খাওয়ার, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে ট্রান্সপোর্ট, যেটা বললাম তোমার 3 নম্বরে, ট্রান্সপোর্টে না লোকাল ট্রান্সপোর্টে ঘুরলে সব থেকে বেশি ভালো হয়। যারা সোলো করে তাদের ক্ষেত্রে বেশি, ফ্যামিলি গেলে তো আলাদা ব্যাপার থাকে। যখনই ফ্যামিলি যাবে একটা প্রাইভেসি, একটা সেফটি সিকিউরিটির ব্যাপার থাকে। তো সেটা বলছেন সোলো যারা ট্রাভেল করে তাদেরই তো মেন সমস্যা। লোকাল ট্রান্সপোর্টে ঘোরো, কম খরচে আরামসে হয়ে যাবে, সারা ভারতবর্ষ ঘোরা যাবে, সারা পৃথিবী ঘোরা যাবে। বেসিক্যালি কন্টেন্ট ক্রিয়েশন এখন একটা ক্যারিয়ার হিসেবে বাঁচা যেতেই পারে। আর তোমরা যারা ভিডিও করতে চাইছো, আমি জানি না আমার মতন তোমরা ফেস করেছো কিনা, আমাকে এত গালাগালি, এত আমার রূপ রং নিয়ে এত কিছু আমাকে ট্রোলিংয়ের শিকার হতে হয়েছে, এত কিছু। তো সেগুলোকেও আজকে আমার কাছে এখন এসব কোনো ফারাক পড়ে না, কেন আমি জানি আমাকে ইনকাম করতে হবে, আমার পরিবারকে ভালোবাসতে হবে, এটা আমি জানি, সৎ পথে এবং ভালোভাবে, একদম এটাই আমি করছি। ভালো থেকো, তোমার আগামী দিন খুব ভালো আরো জানি আমরা দেখতে পাই তোমার। একদম, থ্যাংক ইউ রিপনদা, একদম ভালো থেকো।